মানে সহানুভূতি না? না, একটু পার্থক্য তো আছে। সেটা হলো, মনে করো জি স্যার। রাস্তায় রাস্তায় একজন যেতে যেতে পড়ে গেল, পড়ে গিয়ে ব্যথা পাইছে, ঠিক আছে? হ্যাঁ। তুমি ওনাকে দেখে একটু কষ্ট পাইলা, কিন্তু কিছু করলা না। হ্যাঁ, হুম। এটা মনে করো তুমি তার প্রতি একটু সিম্প্যাথি দেখালা, হ্যাঁ, কিন্তু তার জন্য এই কষ্ট দূর দূর করার জন্য কিছু করলা না। তাহলে এটা জাস্ট সিম্প্যাথির মধ্যে থেকে যাবে, ঠিক আছে? কিন্তু তাকে যদি তুমি একটু হেল্প করতে যাও, তার তার এই ব্যথা লাঘবের জন্য যদি তুমি একটু সান্ত্বনা দাও, তাকে গিয়ে একটু হাত তুলে ধরো বা ইয়া করো, এভাবে যদি হয় তখন সেটাকে এমপ্যাথি বলা হবে। হ্যাঁ, সিম্প্যাথির সাথে আপনার তার কষ্ট লাঘবের জন্য কিছু অ্যাক্টিভিটি থাকবে জড়িত, তখন সেটা এমপ্যাথি রূপ নিবে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার বোঝানোর জন্য। ওকে। হুম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি আজকে। আহ, আমাদের আমরা গতদিন যতটুকু পড়েছিলাম আশা করি তোমরা একটু বাসায় দেখেছো। 9টা 15 কি শুরু হবে ক্লাস নিয়মিত? হ্যাঁ, বলো। হুম, হুম। 9টা 15। 9টা 15 শুরু হ্যাঁ, হবে। হ্যাঁ, এখন থেকে 9টা 15, যেহেতু তোমাদের সমস্যা আছে একটু, ওই যে নামাজ টামাজ থাকে তোমাদের, তাই না? এই জন্য 9টায় কি সমস্যা? অনেকে আমাকে লিখেছিল, তোমাদের গ্রুপে লিখেছে, স্যার 9টার পরে শুরু করলে ভালো হয়। হ্যাঁ, যেহেতু লিখেছে যে 8:30টায় নামাজ থাকে, তার থেকে আধা ঘন্টা 45 মিনিট যদি একটু ইয়া করা যায় তাহলে অনেকের জন্য একটু সুবিধা হয় আর কি, এই অর্থে আমি করেছি। হ্যাঁ। উম, আচ্ছা। আচ্ছা আচ্ছা, সবার সুবিধা। হ্যাঁ, এখন 9টা 15তে শুরু করবো। আজকে একটু দেরি করে শুরু করলাম, কিন্তু 9টা 15 আমি 9টা 10 থেকে লিঙ্কটা দিয়ে দিব। ঠিক 9টা 10 15 পর্যন্ত তোমরা লিঙ্কে থাকবে। আমি 9টা 15তে একদম লিঙ্ক ইয়া করে অ্যাক্সেস দিয়ে আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? হ্যাঁ। আহ, তো যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি এবং নিয়মিত আমরা টাইমটা মেনটেন করবো, তা নাহলে আরো দেরি হয়ে গেলে তোমাদেরই সমস্যা হবে। তো ঠিক আছে, আমরা ক্লাসে যাই সরাসরি। আচ্ছা, দেরি করলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরে আবার যে সেটা তো তোমাদের সমস্যা হবেই। হ্যাঁ, এখন যাই হোক তোমাদেরই এটা খেয়াল করতে হবে, আমার তো কিছু করার নেই এখন। এটা একটি রিলিজিয়াস ব্যাপার এবং সেটা তো অবশ্যই মানতে হবে, তাই না? যাই হোক, সেটা আমরা টাইমলি বিষয়টা খেয়াল করব যে আমরা যেন জয়েন করতে পারি এইটা। তো যাই হোক, আমরা আমরা সরাসরি শুরু করি ক্লাসটা। আমরা যে পর্যন্ত ছিলাম গতদিন, যে জিম রুমে প্রবেশ করছে, তাই না? ঠিক সেই অবস্থায় ডেলাকে দেখে, মানে সে যে কি, তার যে কি এক্সপ্রেশন, সেটা ডেলা যেন নিজেই বুঝতে পারছে না যে আসলে সে কি রেগে গেছে, নাকি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেছে, নাকি আমি যে কাজটা করলাম সেটার প্রতি তার কোনো মানে নেগেটিভ ধারণা রয়েছে, নাকি সে ভয় পেয়েছে, মানে কিছুই যেন বুঝতে পারছে না। বরং সে এক দৃষ্টে ডেলার দিকে তাকিয়ে আছে, তাই না? এরকম একটা বিষয় আমরা দেখতে পেলাম। ঠিক সেই সময় কি হলো, ডেলা রিগলড অফ দ্য টেবল অ্যান্ড ওয়েন্ট ফর হিম। রিগলড আপ মানে কি, মানে মোটামুটি নিজেকে এই যে লুকিয়ে রেখেছিল বা হচ্ছে বসেছিল, সেখান থেকে উঠে আসলো কোন রকম ভাবে এবং তার কাছে গেল আর কি। জিম ডার্লিং শি ক্রাইড, মানে সে একটু চিৎকার করে বা কেঁদেই বলল যে, জিম ডার্লিং, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, তুমি আমাকে আমার দিকে ওইভাবে তাকিও না। আই হ্যাড মাই হেয়ার কাট অফ, আমি আমার চুলগুলোকে কাটিয়েছি, অ্যান্ড সোল্ড এবং বিক্রিও করে দিয়েছি, বিকজ আই কুডন্ট হ্যাভ লিভড থ্রু ক্রিসমাস উইদাউট গিভিং ইউ আ প্রেজেন্ট। কারণ তোমাকে একটা প্রেজেন্ট না দিয়ে, এই যে উইদাউট গিভিং ইউ আ প্রেজেন্ট, নাকি তোমাকে একটা প্রেজেন্ট না দিয়ে আমি যেন ক্রিসমাসটাকে এনজয় করতে পারবো না, বা এই যে আই কুডন্ট হ্যাভ লিভড থ্রু ক্রিসমাস, লিভ থ্রু ক্রিসমাস মানে ক্রিসমাস পার করতে পারবো না, হ্যাঁ, আমার যেন ক্রিসমাস হবেই না তোমাকে গিফট না দিলে পারে। তাই বলছে ইট উইল গ্রো আউট এগেইন, আবার চুল বেড়ে উঠবে, হ্যাঁ, ইউ ডোন্ট মাইন্ড উইল ইউ, তুমি কি কিছু মনে করছো? হ্যাঁ, এরকম আর কি। আই জাস্ট হ্যাড টু ডু ইট, আমাকে এটা করতেই হলো। মাই হেয়ার গ্রোজ অফুলি ফাস্ট, আমার চুল কিন্তু খুব দ্রুত বেড়ে যায়, হ্যাঁ। অতএব সবকিছু ভুলে যাও, সে মেরি ক্রিসমাস, তাই তো? মেরি ক্রিসমাস বলে একজন আরেকজনকে চলো আমরা অভ্যর্থনা জানাই, হ্যাঁ। অতএব যা হয়ে গেছে তা ভুলে যাও। এরকম একটা মোটামুটি জিমকে ভোলানোর চেষ্টা করছে যাতে সে রেগে না যায়। হ্যাঁ। তো জিম লেটস বি হ্যাপি, সে কথা বলেই যাচ্ছে। ইউ ডোন্ট নো হোয়াট আ নাইস, হোয়াট আ বিউটিফুল নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ, হ্যাঁ, যে আমি তোমার জন্য কি সুন্দর যে গিফট নিয়ে আসছি, তুমি না
না দেখলে বিশ্বাস করবে না। অতএব আশা করি তুমি অবশ্যই খুশি হবে গিফটটা দেখে। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার আস জিম, হ্যাঁ, লেবোরিয়াসলি, মানে খুব ক্লান্ত ভাবে সে জিজ্ঞাসা করলো, তুমি তো আমার চুল কাটিয়ে ফেলেছো, হ্যাঁ, অ্যাজ ইফ হি হ্যাড নট অ্যারাইভড অ্যাট দ্যাট প্যাটেন্ট ফ্যাক্ট ইয়েট ইভেন আফটার দ্য হার্ডেস্ট মেন্টাল লেবার, হ্যাঁ, মানে খুব পরিশ্রম হয়েছে, বাড়িতে এসেছে, হ্যাঁ, যে ইয়েট ইভেন আফটার দ্য হার্ডেস্ট মেন্টাল লেবার মানে কি, মানসিক যেন একটা পরিশ্রম হয়ে গেছে, হ্যাঁ, সে মানসিক পরিশ্রমের কারণে এতক্ষণ যে জিম ডেলা যে তার সাথে কথা বলছিল সেটা যেন সে পর্যন্ত সে যেন পৌঁছাতেই পারেনি, মানে তার কথাগুলো যেন সে মনোযোগ দিয়ে শুনতেই পারেনি, বুঝতেই পারেনি, হ্যাঁ, তাই বলছে যেন অ্যাজ ইফ, দেখো মনে হচ্ছে যেন হি হ্যাড নট অ্যারাইভড অ্যাট দ্যাট প্যাটেন্ট ফ্যাক্ট, মানে ফ্যাক্টটা কি, যে যে ডেলা তার চুল কেটে ফেলেছে, ডেলা তো অলরেডি তাকে বলেছে যে আমি আমার চুল কেটে ফেলেছি, বিক্রি করেছি, তারপরে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, কিন্তু এতক্ষণ যেন জিম এত বেশি ক্লান্ত ছিল পরিশ্রম করে বাড়িতে ফেরার পরে যে সে তার কথা পর্যন্ত যেন যেতেই পারেনি। অলরেডি ডেলা যে তাকে একটা ফ্যাক্ট বলেছে এবং সেটা যে একদম প্যাটেন্ট, মানে কি এর মধ্যে যে কোনো মিথ্যা নেই, বা এটা যে একটা ভান নয়, বা এটা যে ঠাট্টা নয়, সেটা যেন সে বুঝতে পারেনি। শেষে পর্যন্ত বলল যে তুমি কি তাহলে তোমার চুল কেটে ফেলেছো? ডেলা বলছে কাট ইট অফ, কেটেই ফেলেছি, অ্যান্ড সোল্ড ইট, এবং বিক্রিও করে ফেলেছি। ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল, হ্যাঁ, তাহলে আমি যেমন এখন দেখাচ্ছি আমাকে, তুমি কি আমাকে এভাবেই পছন্দ করো না? এনি হাউ, যে কোনো ভাবেই হোক, আই অ্যাম মি উইদাউট মাই হেয়ার, এন্টাই, মানে আমার চুল ছাড়া তো আমি ডেলাই আছি, তাই নয় কি? এন্টাই মানে কি, তাই নয় কি, আমি তো আমার চুল ছাড়া আমি নিজেই ডেলা, তোমার ডেলা, তাই না? তাহলে কেন তুমি মন খারাপ করবে? জিম লুকড অ্যাবাউট দ্য রুম কিউরিয়াসলি, মানে চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করছে জিম যে চুলগুলো কেটে সে রাখলো কোথায়, বা হয়তোবা চুল সে বিক্রি করে কি নিয়ে আসছে তার জন্য, সেটা সে চারিপাশে রুম একটু দেখার চেষ্টা করলো। এবার সে সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না, তাই তো? জিম বলছে উইথ অ্যান এয়ার অলমোস্ট ইডিওসি, ইডিওসি মানে কি, বোকামি, যে ডেলা এতবার বলছে যে চুল আমি কেটে ফেলেছি এবং বিক্রি করেছি, তারপরেও বোকার মতো জিম বলেই যাচ্ছে যে তুমি বলছো ইউ ইওর হেয়ার ইজ গান, তুমি বলতে চাচ্ছ যে তোমার চুল শেষ, হ্যাঁ, মানে এই কথাগুলোর দিয়ে কি বলতে যাচ্ছে রাইটার, যে আসলে জিম ক্যানট বিলিভ হিজ ওন আইজ, তাই না, তার নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছেন দ্যাট ডেলা হ্যাজ কাট অফ হার হেয়ার, হ্যাঁ, তার চুল কেটে ফেলেছে, সে যেন বিশ্বাস করতে পারছে না, তার উনি একই কথা বারবার বলছে। সেইড ডেলা, এবার ডেলা বললো কি, ইউ নিডন্ট লুক ফর ইট, বলছে চুলের জন্য আর খোঁজাখুঁজি করো না, হ্যাঁ? চুল আমি বিক্রি করে দিয়েছি, ইট ইজ সোল্ড, আই টেল ইউ, আমি তো বলছি তোমাকে, সোল্ড অ্যান্ড গন টু, হ্যাঁ, চুল শেষ, আমি বিক্রি করে দিয়েছি। ইটস ক্রিসমাস ইভ বয়, হ্যাঁ, আজকে কি ক্রিসমাসের সন্ধ্যা, এই সময় বি গুড টু মি, আমার প্রতি অবশ্য সদয় হও, ফর ইট ওয়েন্ট ফর ইউ, কারণ চুলটা যে আমি বিক্রি করেছি এটা তো শুধু তোমার জন্যই, হুম, মেবি দ্য হেয়ার্স অফ মাই হেড ওয়ার নাম্বারড, যে হ্যাঁ এটা হতে পারে যে আমার মাথার যে চুল সেটা হয়তো তুমি নাম্বার করতে পারো, গুনতে পারো, হ্যাঁ। শি ওয়েন্ট অন উইথ সাডেন সিরিয়াস সুইটনেস, মানে খুব সুন্দরভাবে মিষ্টি সুরে কথা বলতে বলতে বললো যে তুমি আমার মাথার চুল গুনতে পারবে, বাট নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কেউ কখনো কাউন্ট করতে পারবে না, হ্যাঁ। শ্যাল আই পুট দ্য চপস অন, আমি কি তাহলে চপ চড়িয়ে দিব চুলাতে, রান্না চড়িয়ে দিব কিনা জিম, মানে তাহলে কি হচ্ছে, ডেলা কিন্তু যাতে জিম কোনোভাবেই রেগে না যায় বা কোনোভাবেই দুঃখ না পায় সেই জন্য বারবার কি করছে, ভোলানোর চেষ্টা করছে, হ্যাঁ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি বলছে, যে মেবি দ্য হেয়ার্স অফ মাই হেড ওয়ার নাম্বারড, হ্যাঁ, যে আমার মাথার যে চুল সেটা হয়তো গোনা যাবে, হ্যাঁ। দেখো এখানে আমরা যদি একটু ইয়া করি, হ্যাঁ, মেবি দ্য হেয়ার্স অফ মাই হেড ওয়ার নাম্বারড বাট নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, হ্যাঁ, এটা আচ্ছা। তারপর কি বলা হচ্ছে, আউট অফ হিজ ট্রান্স, ট্রান্স মানে কি, এতক্ষণ ধরে সে যেন ঘোরের ভিতরে ছিল, ঘোর তো আমরা বলি নাকি, যে কিছু যেন বুঝতে পারছে না, মানে মানে চারিপাশে যা অবস্থা চলছে ওটা দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, জিমের জন্য মাথা ঠিক নেই, একদম আউট অফ মাইন্ড হয়ে গেছে, হ্যাঁ, এরকম একটা অবস্থা, বলছে আউট অফ হিজ ট্রান্স জিম
সিমড কুইকলি টু ওয়েক, এতক্ষণ যেন সে তার এই ট্রান্স থেকে, ঘোর থেকে যেন উঠে পড়লো, মানে ঘোর যেন তার কেটে গেল। হি এনফোল্ডেড হিজ ডেলা। এনফোল্ডেড মানে কি? এনফোল্ড মানে জড়িয়ে ধরা। তো সে তখন কি করলো? ডেলাকে জড়িয়ে ধরলো, আলিঙ্গন করলো, যেটা বলা হচ্ছে এখানে বাংলা কথা। হি এনফোল্ডেড হিজ ডেলা। কথাটা খেয়াল করতে হবে। ফর 10 seconds let us regard with discreet scrutiny some inconsequential object in the other direction। মানে বলছে তারা একজন আরেকজনকে যেভাবে আলিঙ্গন করলো, তার জন্য বলছে দেখো ফর 10 seconds, চলো আমরা 10 সেকেন্ডের জন্য let us regard with discreet scrutiny some inconsequential object in the other direction। in the other direction মানে কি? অন্যদিকে। তার মানে বলতে যাচ্ছে যে রাইটার, যে যেহেতু জিম অ্যান্ড ডেলা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, এখন আমাদের 10 সেকেন্ডের জন্য অন্যদিকে আমাদের মনটাকে ঘুরিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা। তো দেখো এখানে কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে। ডিসক্রিট শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? জানা আছে ডিসক্রিট? সতর্ক। সতর্ক। স্ক্রুটিনি মানে কি? মানে আমরা জানি সূক্ষ্মভাবে কোনো কিছু খেয়াল করা, তাই না? স্ক্রুটিনাইজ করা মানে খুবই সূক্ষ্মভাবে কোনো কিছু দেখা। তাই বলছে লেট আস রিগার্ড উইথ ডিসক্রিট স্ক্রুটিনি সাম ইনকনসিকুয়েন্সিয়াল অবজেক্ট ইন দ্য আদার ডিরেকশন। তাহলে অন্য ডিরেকশন মানে মূল কথা হলো যে রাইটার বলতে চাচ্ছে যে আমাদেরকে কিছু সময়ের জন্য একটু অন্যদিকে মনটা ঘুরিয়ে নিই, চলো কি বলা হচ্ছে সেটা দেখে নিই। তারপরে কি বলছেন? $8 a week or a million a year, what is the difference? হ্যাঁ, বলছে তাদের যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা, এটা দেখে রাইটার আমাদেরকে বলছে যে চলো আমরা একটু অন্য কথা বলে আসি। সেটা হচ্ছে কি, $8 a week, বলছে সপ্তাহে $1 হোক, or a million a year, অথবা 1 বছরে মিলিয়ন হোক, সেটা কোনো কিছু যায় আসে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স নেই, কারণ যখন ভালোবাসা থাকে একজন আরেকজনের প্রতি, তখন বাড়ি ঘর কেমন সেটা তাতে কার কিছু যায় আসে না। হ্যাঁ, আ ম্যাথমেটিশিয়ান অর উইট উড গিভ ইউ দ্য রং আনসার। ঠিক আছে তো, যে হয়তো যখন $8 উইক আর আ মিলিয়ন আ ইয়ার, এটাকে যদি আমরা হিসাব করতে যাই, তাহলে অবশ্যই আমরা বলবো যে 1 বছরে 1 মিলিয়ন খরচ করলে এটা নিশ্চয়ই বেশ উচ্চমানের হয়, ভালো হয়। কিন্তু রাইটার বলতে আছে আ ম্যাথমেটিশিয়ান অর আ উইট উড গিভ ইউ দ্য রং আনসার। রাইটারের মতে যে ভালোবাসার কাছে $8 বা 1 মিলিয়ন বলে কোনো কথা নেই। অতএব রাইটার বলতে যাচ্ছে তারা যে $8 একটা বাসায় থাকে, সে বাসাতে যে এত ভালোবাসা, এত যে একজন আরেকজনের প্রতি স্নেহ, মায়া, মমতা, সতর্কতা, এটার মূল্য ওই $1 মিলিয়ন দিয়ে কেনা যায়। তাই বলছে যদি এখন ধরা হয় যে $8 বেশি না 1 মিলিয়ন বেশি, তাহলে সবাই বলবে 1 মিলিয়ন বেশি। কিন্তু রাইটার বলছে এটা আসলে সকলের জন্য হবে রং আনসার। হ্যাঁ, যে 1 মিলিয়ন নয়, বরং 8 মিলিয়ন, এই $8 হোক, সেখানে যদি এই যে একজন আরেকজনের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা রয়েছে এটা যদি থাকে, তাহলে তুমি যদি 1 মিলিয়ন বলো তাহলে এটা ভুল উত্তর হবে। হুম, তো যাই হোক, এবার বলছে কি দ্য মেজাই ব্রট ভ্যালুয়েবল গিফটস। এই যে এই কথাটুকুর জন্যই কিন্তু গল্পেটার নাম দেওয়া হয়েছে কি মেজাই। দেখো এই কথাটুকু আমরা যদি একটু খেয়াল করি, যে মেজাই কথাটা কেন বলা হয়েছে গল্পের সাথে, আমরা ওই যে এখন সেইটার ইন্ডিকেশন পাচ্ছি কিন্তু। হ্যাঁ, দ্য মেজাই ব্রট ভ্যালুয়েবল গিফটস বাট দ্যাট ওয়াজ নট অ্যামং দেম। ঠিক আছে তো, কিন্তু এই গিফট হয়তো জিম আর ডেলার মধ্যে কাছে নেই। তবুও কি বলেছে, দিস ডার্ক অ্যাসারশন উইল বি ইলিমিনেটেড লেটার অন। কিন্তু এই যে তাদের মধ্যে হয়তো এত দামি গিফট নেই, যেমন করে এই যে মেজাইরা নিয়ে এসেছিল জিসাস ক্রাইস্টের জন্য, হ্যাঁ, সেরকম গিফট হয়তো এদের মধ্যে নেই। কিন্তু এদের ভিতরে যা আছে সেটা হয়তো এখন আমাদের কাছে অজানা, ডার্ক, কিন্তু এটাই একসময় ইলুমিনেট হয়ে উঠবে। হ্যাঁ, যে আমাদের কাছে প্রকাশ পেয়ে যাবে যে আমরা এই অল্প টাকাকেই কেন আমরা এত বেশি মূল্য দিচ্ছি, ছোট গিফটটাকে কেন আমরা এত বেশি মূল্য দিচ্ছি, সেটা কিছুক্ষণ পরেই প্রকাশ পেয়ে যাবে। ইলুমিনেট মানে কি? আলোকিত হয়ে ওঠা, প্রকাশ পেয়ে যাওয়া, যে আসলে আমরা তো একজনের কথা ভাবলাম মাত্র, তাই তো, যে ডেলা তার চুল বিক্রি করে কি করেছে, জিমের জন্য একটা সুন্দর ফব চেইন কিনে এনেছে প্ল্যাটিনাম। এই তো এটাই।
তাহলে এইটুকু শুধু আমরা জেনেছি। রাইটার বলছে না, এখনো বাকি রয়েছে, কিছুক্ষণের মধ্যে এই অন্ধকার থেকে আলো বেরিয়ে আসবে। যে তাদের আমরা গরিব দেখলাম, তাদের প্রতিবেশীরা তাদের খোঁজ নেয় না, হ্যাঁ, তাদের বাড়িতে কোনো চিঠি আসে না, কেউ এসে তাদের দরজায় বেল বাজায় না, তাহলে এত কিছু তাদের জীবন থেকে নেগেটিভ নাই, তারপরেও তাদের ভিতরে যে ভালোবাসা রয়েছে, রাইটার কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়েই এই প্যারাগ্রাফটা কিন্তু লিখেছেন। হ্যাঁ, আমরা একটু খেয়াল করবো কয়েকটা এখানে, যে মোটামুটি এখানে একটা যে কম্পারিজন রয়েছে, এই কম্পারিজন গুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, তারপর এদিকে আবার কি করছে, জিম ড্রিউ আ প্যাকেজ ফ্রম হিজ ওভারকোট পকেট, থ্রিউ ইট আপন দ্য টেবিল। তারপর জিম কি করলো, সে তার ওভারকোট পকেট থেকে কি যেন একটা প্যাকেট বার করলো, একটা প্যাকেজ বার করলো, এবং সেটা সে টেবিলের উপরে ছুঁড়ে ফেললো, থ্রিউ, ছুঁড়ে ফেললো। ডোন্ট মেক এনি মিস্টেক ডেল, হি সেইড অ্যাবাউট মি। তাই বলছে যে আমি যে ভুলটা করেছি এটাকে ভুল হিসাবে মনে করো না দয়া করে। ডেল বলতে কি, ডেলাকে দেখো, তাহলে ডেলাকে জিম কি বলে ডাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। ডেল, ডিই ডবল এল, কম্পিউটার। ডোন্ট মেক এনি মিস্টেক ডেল, হি সেইড অ্যাবাউট মি, আমাকে যেন তুমি ভুল বোঝো না। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং ইন দ্য ওয়ে অফ আ হেয়ার কাট অর আ শেভ অর আ শ্যাম্পু দ্যাট কুড মেক মি লাইক মাই গার্ল এনি লেস। হ্যাঁ, যে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিথিং ইন দ্য ওয়ে অফ আ হেয়ার কাট, যে আমরা যে কোনোভাবেই হেয়ার কাট করি না কেন, যে কোনোভাবেই শেভ করি না কেন, যে কোনোভাবেই শ্যাম্পু করি না কেন, দ্যাট কুড মেক মি লাইক মাই গার্ল এনি লেস, তাই তো আমাকে কখনোই নিশ্চয়ই তোমার মতো লাগবে না। তাই বলতে হচ্ছে যে আমি যেভাবেই চুল কাটি, যেভাবেই যা করি না কেন, আমি কখনোই তোমার মতো দেখতে হব না নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক এটা যেমন সত্য, তাই বলছে এটা যেমন সত্য যে আমি তুমি হতে পারবো না, ঠিক, বাট ইফ ইউ আনর্যাপ, আনর্যাপ মানে কি, খোলা, দ্য প্যাকেজ, হ্যাঁ, এই প্যাকেজটা যদি তুমি খোলো, ইউ মে সি হোয়াই ইউ হ্যাড মি গোয়িং আ হোল এট ফার্স্ট। হুম, তাহলে ইউ মে সি, তুমি দেখবে, হোয়াই ইউ হ্যাড মি, কেন তুমি আমার সাথে আছো, গোয়িং আ হোয়াইল এট ফার্স্ট। দেখো, তাহলে এই কথাগুলো একটু খেয়াল করতে হবে, যে এখানে এখন জিম তার যে পুরস্কারটা, গিফটটা, প্রেজেন্টটা, সেটাকে প্রকাশ করছে ডেলার কাছে। হোয়াইট ফিঙ্গার্স অ্যান্ড নিম্বল টোর অ্যাট দ্য স্ট্রিং অ্যান্ড পেপার। তাহলে ডেলার যে হোয়াইট ফিঙ্গার অ্যান্ড নিম্বল, নিম্বল মানে কি, দুর্বল, হ্যাঁ, মেয়েদের আঙ্গুল একটু কি হয়, দুর্বল হয়, সেটাকে বলছে নিম্বল। আর আর নিম্বল বলতে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে মানে দ্রুত, যেমন করে বিশেষ করে যে আঙ্গুল নড়ালে পারে, যদি দ্রুত নড়ে, এটাকে বলছে নিম্বল, খুবই হালকা, যেটা দ্রুত কাজ করতে পারে, এই বিষয়টা। তাহলে হোয়াইট ফিঙ্গার্স অ্যান্ড নিম্বল টোর, টোর মানে কি, ছিঁড়ে ফেলা, অ্যাট দ্য স্ট্রিং অ্যান্ড পেপার, হয়তো প্যাকেজটা কোনো সুতা দিয়ে বাঁধা আছে, সেই প্যাকেটটা কি করলো, খুলে ফেললো। অ্যান্ড দেন অ্যান এক্সট্যাটিক ক্রাই অফ জয়, এক্সট্যাটিক মানে কি, উচ্ছ্বাসে পূর্ণ একটা চিৎকার, স্ক্রিম মানে চিৎকার যেন বেরিয়ে আসলো। অ্যান্ড দেন অ্যালাস, কিন্তু দুঃখের বিষয়, আ কুইক ফেমিনাইন চেঞ্জ টু হিস্ট্রিক্যাল টেয়ার্স অ্যান্ড ওয়েলস। তাহলে প্রথমে খুব খুশি হলো, কিন্তু তারপরে ফেমিনাইন চেঞ্জ মানে কি, এক ধরনের নারী সুলভ যে পরিবর্তন, সেটা দ্রুত যেন ডেলার উপর এসে ভর করলো, এবং সে কি করলো, হিস্ট্রিক্যাল টিয়ার্স অ্যান্ড ওয়েল, সে যেন হঠাৎ করে এক ধরনের কান্নাই এবং আর্তনাদে ফেটে পড়লো। হ্যাঁ, আ কুইক ফেমিনাইন চেঞ্জ টু হিস্ট্রিক্যাল টিয়ার্স অ্যান্ড ওয়েলস। হিস্ট্রিক্যাল মানে কি, মানে খুবই গভীর ভাবে ব্যথাপ্রাপ্ত হলে যেমন করে মানুষ কাঁদে, সেটাকে বলা হচ্ছে হিস্ট্রিক্যাল। necessitating the immediate employment of all the comforting powers of the lord of the flat। তাহলে of the lord of the flat, তাহলে lord of the flat বলতে কাকে বোঝানো হচ্ছে, এই জিমকে বোঝানো হচ্ছে। তাহলে এদিকে যেহেতু জিম, ডেলা ব্যাপক কান্না শুরু করেছে, তখন কি করলো ডেলার, জিমের প্রয়োজন হলো যে যত রকম কমফোর্টিং পাওয়ার্স আছে, মানে সান্ত্বনা দেওয়ার, সেইগুলোকে এমপ্লয় করা, এই যে এমপ্লয়মেন্ট অফ অল দ্য কমফোর্টিং পাওয়ার্স অফ দ্য লর্ড অফ দ্য ফ্ল্যাট। তাহলে তখন, তাহলে আয়নার মানে প্যাকেজটা খুলে কিছু একটা সুন্দর গিফট মানে ডেলা দেখেছে, জিম নিয়ে আসছে, তাই না, সেটা দেখে প্রথমে সে খুব খুশি হয়েছিল, দেখো স্ক্রিম অফ জয়, কিন্তু তারপরেই দুঃখে সে যেন হঠাৎ করে কেঁদে উঠলো। এই সেই সময়ে জিম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার যতটুকু পাওয়ার আছে সেগুলোকে সে প্রয়োগ করার চেষ্টা করলো। হুম, তারপরে কি হলো, ফর দেয়ার লে দা কম, কারণ সেখানে রয়েছে চিরুনি, দ্য সেট অফ কম সাইড অ্যান্ড ব্যাক দ্যাট ডেলা হ্যাড ওয়ারশিপ লং
ইন আ ব্রডওয়ে উইন্ডো। হ্যাঁ, যে সাইড ব্যাক সবকিছু কত সুন্দর ডেলা অনেক আগে দেখেছে। এই যে বলছে দ্যাট ডেলা হ্যাড ওয়ারশিপ, ওয়ারশিপ মানে কি গভীরভাবে চাওয়া, প্রার্থনা করা, লং অনেক অনেক চেয়েছে, ইন আ ব্রডওয়ে উইন্ডো। ব্রডওয়ে উইন্ডো মানে একটা হয়তো বা দোকান বোঝাচ্ছে, সেই দোকানে হয়তো রাখা ছিল, সেটা হয়তো সে দেখেছে এবং অনেকবার সে নিতে চেয়েছে। হ্যাঁ, বিউটিফুল কমস, পিওর টর্টয়েস শেল। তাহলে কমটা কিসের তৈরি? পিওর টর্টয়েস শেল। হ্যাঁ, টর্টয়েস বলতে কি বুঝি? কচ্ছপ, তাই না? কচ্ছপের যে শেল, সে শেল দিয়ে তৈরি, পিওর, উইথ জুয়েল রিমস, এবং তার যে ধার বা প্রান্ত, যে কিনার, সেগুলো জুয়েল দিয়ে কি করা, মোটামুটি ডিজাইন করা, তাই না? তাই বলছে জাস্ট দ্য শেড টু ওয়্যার ইন দ্য বিউটিফুল ভ্যানিশড হেয়ার। সে কি হলো? জাস্ট দ্য শেড টু ওয়্যার ইন দ্য বিউটিফুল ভ্যানিশড হেয়ার। ভ্যানিশড হেয়ার কেন বলা হচ্ছে? কারণ তার তো আর চুল নেই, তাই এটা জাস্ট একটা শেড। তার যে হালকা চুল আছে সেগুলোই সে একটু ওয়্যার করার চেষ্টা করলো, একটু আঁচড়ানোর চেষ্টা করলো চিরুনিটা দিয়ে। হ্যাঁ, আর এতে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে হয়তো, যে চুলগুলো থাকলে কেমন হতো। হ্যাঁ, তাদের যদি কিছু টাকা পয়সা থাকতো তাহলে তার চুলটাকে বিক্রি করা লাগতো না। হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন ভাবে হয়তো সে মনে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। দে ওয়ার এক্সপেন্সিভ কম, সে নিউ, সে জানে, দেখো যে কমটা খুবই আসলে দামি। And her heart had simply craved and yearned over them without the least hope of possession। যে সে অনেকবার চেয়েছে কিন্তু সেটা পাওয়ার কোনো আশা কিন্তু তার কখনো ছিল না। এই যে বলছে দেখো, হার হার্ট হ্যাড সিম্পলি ক্রেভড, ক্রেভড মানে কি? চাওয়া, গভীরভাবে আকাঙ্ক্ষা করা যায়, ইয়ার্ন মানে আকাঙ্ক্ষা করা, ওভার দেম মানে অনেকবার সে চেয়েছে যে এই চিরুনি যদি আমার থাকতো ভালো হতো। অ্যান্ড নাও, কিন্তু এখন, দে ওয়ার হার্স, চিরুনি তার হয়েছে, বাট দ্য স্ট্রেসেস দ্যাট শুড হ্যাভ অ্যাডর্নড দ্য কভেটেড অ্যাডর্নমেন্টস আর গন। কিন্তু এই যে সুন্দর চিরুনি, এই চিরুনিকে অ্যাডর্ন করার জন্য, এই চিরুনিকে ব্যবহার করার জন্য তার যে স্ট্রেসেস মানে যে তার যে চুল, সেটা তো নেই, চলে গেছে, ওয়ার গন। হ্যাঁ, তাহলে কভেটেড মানে কি? বহুল প্রত্যাশিত। স্যার হ্যাঁ, অনেকেই জয়েন হতে পারছে না, একটু দেখেন তো। আচ্ছা, তাসমিয়া জয়েন হয়েছে না? তাসমিয়া, জি স্যার, পেরেছি জয়েন হইতে। হ্যাঁ, তোমার কি সমস্যা ছিল তাসমিয়া? জি স্যার, মানে জয়েন হচ্ছি বাট আপনি হচ্ছে একসেপ্ট করেন না, এজন্য হচ্ছে আমি আবার গ্রুপে মেসেজ দিছিলাম যে জয়েন হতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেন আমার ফ্রেন্ডকে বলছি, ও হয়তো বা আপনাকে বলছে নাকি জান। না আগে তো যখন আসছে আমি সাউন্ড ফাইলে দেখছি, কিন্তু খেয়াল, আমি যাচ্ছি কিন্তু তোমাদের পাচ্ছিলাম না। হ্যাঁ, কয়েকবার গেছি কিন্তু কাউকে দেখি নাই। জি এগুলো নেটওয়ার্কের জন্য সমস্যাগুলো হয়। হ্যাঁ, যে একটু ভালো নেটওয়ার্ক না থাকলে এগুলো বারবার কেটে যায়। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক। হুম, তাহলে বলা হলো কি, যে সে অনেকবার চেয়েছে, আশা করেছে যে এই চিরুনিটা তার অধিকারে থাকবে। হ্যাঁ, কিন্তু কখনো সে এইভাবে আশা করেনি যে তার হবে একদিন। কিন্তু আসলে আজকে চিরুনিটা তার হয়েছে। কিন্তু এই চিরুনি ব্যবহার করে যে চুলকে আরো সুন্দর করে সাজাতো, সেই চুল আজকে তো ওয়ার গন। হ্যাঁ, চলে গেছে। যাই হোক, সে হাগ দেম টু হার বুজুম, চিরুনিটা নিয়ে সে খুব আদর করে বুকের মধ্যে চেপে ধরলো, তাই না? এরকম আর কি, হাগড। অ্যান্ড অ্যাট লেন্থ মানে অবশেষে, she was able to look up with dim eyes and a smile। ডিম আইস কেন? কারণ চোখে পানি এসে গেলে যেমন চোখে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই না, বলা হচ্ছে যে অবশেষে সে চোখ তুলে তাকালো, তবে ডিম আইস দিয়ে, অ্যান্ড স্মাইল, এবং সে হাসলো, অ্যান্ড সে, এবং বলল, মাই হেয়ার গ্রোজ সো ফাস্ট জিম। বলছে মন খারাপ করার কিছু নেই জিম, কারণ আমার চুল খুব দ্রুত বড় হয়। যাই হোক, অ্যান্ড দেন ডেলা লিফট আপ লাইক আ লিটল সাইন্ড ক্যাট, হ্যাঁ, সিংড ক্যাট, সরি, অ্যান্ড ক্রাইড ও ও, হ্যাঁ, মানে একটু কষ্টে যেন সে আরো বেশি কেঁদে উঠলো, চিৎকার করে উঠলো, অনেকটা কিসের মতো করে? অ্যান্ড দেন ডেলা লিফট, লিফট মানে কি? লাফ দিয়ে ওঠা, লাইক আ লিটিল, এই যে সাইন্ড ক্যাট,
যে একটা ছোট বিড়াল যাকে মানুষ আদর করে অনেক সময় লাফ দিয়ে ওঠে কোলে, ঠিক ওরকম করে বলছে সে যেন লাফ দিয়ে উঠলো। আচ্ছা, জিম হ্যাড নট ইয়েট সিন হিজ বিউটিফুল প্রেজেন্ট। জিম তো এখনো দেখেনি তার সেই গিফটটা কি। শি হেল্ড ইট আউট টু হিম ইগারলি আপন হার ওপেন পাম, মানে হাতুর তালুতে নাকি সে যে গিফটটা কিনে এনেছে সেটা সে এই যে হেল্ড ইট আউট মানে তার সামনে তুলে ধরলো ইগারলি, উৎসাহের সহিত। দ্য ডাল প্রেসিয়াস মেটাল সিম টু ফ্ল্যাশ উইথ আ রিফ্লেকশন অফ আর ব্রাইট অ্যান্ড অ্যাডার্নড স্পিরিট। তা বলছে দেখো, ডাল প্রেসিয়াস মেটাল, ডাল বলা হচ্ছে আবার প্রেশাস বলা হচ্ছে, তাহলে একদিকে মেটালটা কি খুব বেশি তো মানে উজ্জ্বল না তার কাছে, কিসের সাপেক্ষে, এই ডেলার সাপেক্ষে বলা হচ্ছে এই মেটালটা অত উজ্জ্বল নয়, তারপরেও দামি মেটাল সিম টু ফ্ল্যাশ যেন ঝলকে উঠলো উইথ আ রিফ্লেকশন অফ আর ব্রাইট অ্যান্ড অ্যাডার্নড স্পিরিট। তাহলে তার যে উজ্জ্বল এবং তার যে আন্তরিকতা, এই আন্তরিকতায় যেন সেই মেটালটা যেন রিফ্লেক্ট করে উঠলো, হ্যাঁ, প্রতিফলিত হয়ে উঠলো আর কি। মানে রাইটার বোঝাতে যাচ্ছে যে মেটালটা বা চেনটা যেমনই সুন্দর হোক না কেন, এটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে এই ডেলার সৌন্দর্যের কারণে, তার যে আন্তরিকতার কারণে, তার ভালোবাসার কারণে। ঠিক আছে, এটা isn't it a dandy, Jim? I hunted all over town to find it. ড্যান্ডি মানে কি খুবই চমৎকার না, খুবই আকর্ষণীয় না, এরকম আর কি জিমকে বলছে। আই হন্টেড অল ওভার টাউন টু ফাইন্ড ইট, এটাকে খোঁজার জন্য আমি পুরো শহর দৌড়ে বেরিয়েছি, হ্যাঁ। ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট দ্য টাইম 100 টাইমস আ ডে। এখন তুমি যখন ঘড়িটা পড়বে তখন তোমার কিন্তু ঘড়ির দিকে দিনে শতবার তাকাতে ইচ্ছা করবে, হ্যাঁ। দেখো বলছে ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট দ্য টাইম 100 টাইমস আ ডে। গিভ মি ইউর ওয়াচ, অথবা ওয়াচটা দাও। I want to see how it looks on it. দেখি তো চেনটা ঘড়ির সাথে লাগালে কেমন হয়। কারণ ডেলা কিন্তু এখনো জানে না যে জিম অলরেডি ঘড়িটা কি করেছে। দেখি আমরা কি করেছে বলি না, পরে দেখি। ইনস্টেড অফ অবেইং মানে কথা না শুনে, মানে ডেলা বললো যে তোমার ঘড়িটা দাও দেখি এই চেনের সাথে ঘড়িটা কেমন লাগে, তাহলে তার তো আর কথা শোনার কিছু নেই, জিম তো আর ঘড়িটা তাকে দিতে পারছে না। বরং জিম টাম্বল ডাউন অন দ্য কোচ। টাম্বল ডাউন মানে কি আছড়ে পড়া, হ্যাঁ, বসে পড়া, ধপ করে বসে পড়া বলি না, বসে পড়লো। অ্যান্ড পুট হিজ হ্যান্ডস আন্ডার দ্য ব্যাক ইজ হেড অ্যান্ড স্মাইল্ড। তখন তার হাত সে তার মাথার নিচে রাখলো এবং হেসে উঠলো। হেসে কি কি বলছে, ডেল সেড হি, লেটস পুট আওয়ার ক্রিসমাস প্রেজেন্টস অ্যাওয়ে অ্যান্ড কিপ এম আ হোয়াইল। হ্যাঁ, যে ঠিক আছে তোমাদের আমাদের এই ক্রিসমাস গিফট সরিয়ে রাখো, এটা আমাদের আর দরকার নেই, হ্যাঁ, কিছুক্ষণের জন্য সরিয়ে রাখো, কারণ দে আর টু নাইস টু ইউজ জাস্ট অ্যাজ প্রেজেন্ট। কারণ আমাদের গিফটটা এত সুন্দর হয়েছে যে বর্তমানে আমরা এটাকে ব্যবহার করতে পারছি না। তাহলে টু নাইস টু ইউজ জাস্ট অ্যাজ প্রেজেন্ট, হ্যাঁ, কারণ এই মুহূর্তে তো আমাদের কোনো গিফটই আমরা ব্যবহার করতে পারছি না। না তোমার চেনটা আমার ঘড়িতে ব্যবহার করতে পারছি, না আমার চিরুনিটা তুমি তোমার চুল আঁচড়ানোর জন্য ব্যবহার করছো। কারণ কি, আই সোল্ড আ ওয়াচ, আমি তো ঘড়িটা বিক্রি করে দিয়েছি, টু গেট দ্য মানি টু বাই ইয়ার কম, তোমার জন্য চিরুনিটা কেনার জন্যই তো আমি ঘড়িটা বিক্রি করে দিয়েছি। অ্যান্ড নাও সাপোজ ইউ পুট দ্য চপস অন, আর আমার মনে হয় এসব কথা ভুলে যাও, গিয়ে তোমার রান্না চড়িয়ে দাও, যাও। হ্যাঁ, এখন দুইজনই তাদের সবচেয়ে, দেখো একটা কথা বলা হয়েছিল প্রথম দিকে যে দে হ্যাভ দ্য টু ভেরি ইম্পর্টেন্ট পজেশনস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস তাদের রয়েছে। আর একটা হলো কি, জিমের সেই দাদুর থেকে পাওয়া যে ঘড়ি, আর ডেলার হচ্ছে তার সুন্দর চুল। আজকে সেই দুটাই দুইজন কি করেছে, দুইজনের জন্য স্যাক্রিফাইস করে ফেলেছে। হ্যাঁ, এবার রাইটার কি বলছে দেখেন, দ্য মেজাই অ্যাজ ইউ নো ওয়ার ওয়াইজ মেন। হ্যাঁ, যে আমরা, রাইটার বলতে চাচ্ছে তুমি জানো যে মেজাইরা হচ্ছে কি ছিল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, ওয়ান্ডারফুলি ওয়াইজ মেন, হ্যাঁ, তারা তো চমৎকার জ্ঞানী। হু ব্রট গিফটস টু দ্য বেব ইন দ্য ম্যাঙ্গার। ম্যাঙ্গার মানে কি জানো? এই ম্যাঙ্গার বলতে আমরা জানি হচ্ছে নান্দা বুঝো, গরুতে ঘাস খাই দেয়, ওই যে গরু ঘাস খাওয়ানোর জন্য একটা পাত্র থাকে না, কি বলে তোমাদের ওদিকে? স্যার সারি বলা হয়।
হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছি, দেখো এই যে এই জিনিস, হ্যাঁ, খড়কুটা দেওয়া হয় আর বলা হচ্ছে এই কোন এক ম্যাঙ্গারে শীতের রাতে জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল একটা গোয়াল ঘরে, হ্যাঁ, যেখানে গরু রাখা হয়, তেমন একটা গোয়াল ঘরে এরকম হয়তো খড়কুটা দিয়েছিল সেখানে রাখার জন্য, তাই বলা হচ্ছে ম্যাঙ্গার, হ্যাঁ, এই যে। তাহলে দ্য বেব ইন দ্য ম্যাঙ্গার মানে কি, কাকে বোঝানো হচ্ছে? জিসাস ক্রাইস্টকে, যে মেজাইরা অবশ্যই খুবই জ্ঞানী ছিল এবং চমৎকার জ্ঞানী ছিল, হ্যাঁ, এবং তারা কি করেছিল, এই জিসাস ক্রাইস্টের জন্য, বেবি ক্রাইস্টের জন্য তারা কি করেছিল, গিফট এনেছিল। দে ইনভেন্টেড দ্য আর্ট অফ গিভিং ক্রিসমাস প্রেজেন্টস। আর তাদের থেকেই কিন্তু আজকে যে ক্রিসমাস প্রেজেন্ট দেওয়া হয় সেই উৎপত্তিটা কিন্তু তাদের কাছ থেকেই হয়েছে, হ্যাঁ। দে ইনভেন্টেড দ্য আর্ট অফ গিভিং ক্রিসমাস প্রেজেন্টস, বিং ওয়াইজ, তারা যেহেতু জ্ঞানী ছিল, দেয়ার গিফটস ওয়ার নো ডাউট ওয়াইজ ওয়ান্স, তাদের গিফটও ছিল কিন্তু সবচেয়ে জ্ঞানী, মানে জ্ঞান দিয়ে বাছাই করা গিফট। তাদের কথা বলা হচ্ছে, এই মেজাইদের কথা বলা হচ্ছে। কিন্তু এবার বলা হচ্ছে পসিবলি বেয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন। এটা কি লাইন ঠিক আছে? ঠিক আছে তো না? তো দেখো তো। জি স্যার, ঠিক আছে জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, বলা হচ্ছে বিং ওয়াইজ দেয়ার গিফটস আর নো ডাউট ওয়াইজ ওয়ান্স, যে তারা যেহেতু জ্ঞানী ছিল, নিঃসন্দেহে তাদের গিফটও ছিল খুবই মূল্যবান এবং জ্ঞানপূর্ণ, হ্যাঁ। পসিবলি, সম্ভবত, বেয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস অফ ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি, নকল করা কোনো কিছু না, যে যদি সম্ভব হয় হয়তো কেউ এই গিফটের ডুপ্লিকেট করেও এক্সচেঞ্জ করতে পারে, মানে কি, যে তাদের গিফটটা একটা ঐতিহাসিক গিফট হয়ে গেছে, যে গিফটটা সবাই এখন পেতে চায়। তো বলছে যে তাদের সেই যে ইনভেন্ট তারা করেছিল গিফট দেওয়ার, সেইটার ডুপ্লিকেশনে, সেইটার অনুসরণে মানুষ কিন্তু এখন একজন আরেকজনকে গিফট দিয়ে যাচ্ছে। And here I have lamely related to you the uneventful chronicle of two foolish children in a flat who most unwisely sacrificed for each other the greatest treasure of their house. কিন্তু এবার এই কথাগুলো কিন্তু রাইটারের, এখান থেকে শুরু করছে, দা মেজাই এখান থেকে শুরু করছে, হ্যাঁ। রাইটার বলছে যে অবশ্যই মেজাইরা জ্ঞানী ছিল এবং তাদের গিফটের চয়েসটাও ছিল খুবই জ্ঞানপূর্ণ, তাই না, খুব পছন্দ করে তারা গিফট দিয়েছে। কিন্তু বলছে অ্যান্ড হেয়ার মানে এই গল্পে, আই হ্যাভ লেমলি রিলেটেড টু ইউ, আমি রিলেটেড, রিলেটেড মানে কি, বর্ণনা করেন, আমি তোমাদের কাছে একটা, মানে হয়তো খুব সুন্দরভাবে হয়নি, লেমলি মানে কি আজে বাজে ভাবে হয়ে গেছে, হয়তো একটা রিলেট করেছে, একটা গল্পকে বর্ণনা করেছি, দ্য আনইভেন্টফুল ক্রনিকল অফ টু ফুলিশ চিলড্রেন। এই টু ফুলিশ চিলড্রেন বলতে কাদেরকে বোঝানো হচ্ছে বলো দেখি? আনইভেন্টফুল ক্রনিকল, ক্রনিকল মানে কি, বর্ণনা। আনইভেন্টফুল মানে হচ্ছে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, খুব একটা চমৎকার কোনো গল্প নয়, বরং দুইজন বোকা চিলড্রেনের। হ্যাঁ, চিলড্রেন বলতে কাদের বোঝানো হচ্ছে? স্যার জিম জিম এবং ম্যান্ডেলাকে বেলা। স্যার। হ্যাঁ, তাহলে দুইজন চিলড্রেন কে বর্ণনা করেছি ইন আ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের, যারা কি করেছিল, হু মোস্ট আনওয়াইজলি স্যাক্রিফাইস। যেটা আনওয়াইজলি কেন বলা হচ্ছে, কারণ তারা তো তাদের গিফট চয়েসের ক্ষেত্রে হয়তো ওয়াইজ ডিসিশন নেয়নি, তার জন্য কি হলো, তাদের প্রেজেন্টটা কাজে লাগলো না। দেখো বলেছে কি, কারণ তারা স্যাক্রিফাইস করেছিল ফর ফর ইচ আদার, একজন আরেকজনের জন্য, দ্য গ্রেটেস্ট ট্রেজার্স অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সবচেয়ে গ্রেটেস্ট ট্রেজার্স যে দুটা ছিল সেই দুটাকে তারা বোকার মতো করে, হ্যাঁ, স্যাক্রিফাইস করে দিল। তাহলে তারা নিশ্চয়ই জ্ঞানী ছিল না, রাইটার এটা বলতে চাচ্ছে। কিন্তু কম্পেয়ার করে রাইটার আবার বলছে বাট ইন আ লাস্ট ওয়ার্ড, কিন্তু শেষবারের মতো আমাকে বলতে হচ্ছে টু দ্য ওয়াইজ অফ দিস ডেজ, মানে আজকেকার দিনের যে জ্ঞানী মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে যদি আমরা ভাবতে যাই, দেখো, লেট ইট বি সেইড দ্যাট অফ অল হু গিভ গিফটস, যে যাবৎ পর্যন্ত, হ্যাঁ, অফ অল হু গিভ গিফটস, এ যাবৎ পর্যন্ত যারা গিফট দিয়ে আসছে, বা এ যাবৎ পর্যন্ত মানুষ যতজনকে গিফট দিয়েছে, দিস টু ওয়ার দ্য ওয়াইজেস্ট, এই দুটা গিফট মনে হয় সবচেয়ে ওয়াইজেস্ট গিফট হয়েছে, হ্যাঁ, এই ডেলার এবং জিমের গিফট দুটাকে, যে তারা বোকার মতো করে হয়তো তারা স্যাক্রিফাইস করে দিয়েছে, এদিক থেকে তারা বোকা। কিন্তু যদি আমরা একটু গিফটের দিক থেকে বিবেচনা করি, বা আজকালকার দিনে মানুষ যেভাবে গিফট দেয়, এটা যদি আমরা বিবেচনা করি,
তাহলে এই দুইটা গিফট হচ্ছে সবচেয়ে ওয়াইজেস্ট। হুম, অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস, হ্যাঁ, এ যাবৎ পর্যন্ত যারা এ পর্যন্ত গিফট দিয়েছে বা গিফট নিয়েছে, সাস অ্যাজ দে আর ওয়াইজেস্ট, তারা হচ্ছে সবচেয়ে জ্ঞানী। এভরিহোয়ার দে আর ওয়াইজেস্ট, যেখানেই যাক তারা জ্ঞানী। আর তাদেরকে রাইটার কি বলছে, দে আর দ্য মেজাই, তারাই বরং আসল মেজার চেয়ে সবচেয়ে মানে কি ওয়াইজেস্ট মেজাই হয়ে গেল। যে এখন এই গল্পটা যারা পড়বে তারা এখন ওই আসল মেজাইয়ের চেয়ে এই গল্পটাকে বেশি মনে করবে। মানে রাইটারের মতে এটা, যে এভরিহোয়ার দে আর ওয়াইজেস্ট, দে আর দা মেজাই, তারাই হচ্ছে কি এখন বর্তমানের আধুনিক যুগের মেজাই। তো এই লাস্টের প্যারাগ্রাফটা একটু ভালো করে মনে রাখবে, কারণ এখানে কিছু দেখা যাচ্ছে শর্ট নোট বা হচ্ছে এক্সপ্লেনেশন এই ব্যাপারগুলো দিতে পারে। হ্যাঁ, তো দেখো এই হচ্ছে গল্পটি। তাহলে গল্পটা কিন্তু হঠাৎ করেই শেষ করে দিয়েছে রাইটার, হ্যাঁ, এই পর্যন্ত দিয়ে, যে চলো এসব বাদ দাও, ক্রিসমাসের জন্য খাবার চড়িয়ে দাও, হ্যাঁ, চপস। তারপরে রাইটার নিজের কথা ওই মেজাইয়ের সাথে এদের তুলনা করে তিনি তাদেরকে, মেজাইয়ের তো ওয়াইজ ছিলই, তাদের থেকে তিনি তাদেরকে কি বলছেন, ওয়াইজেস্ট। দেখো এই জায়গায় বিং ওয়াইজ, এখানে কিন্তু ওয়াইজেস্ট বলা হয়নি, মেজাইদের কি বলা হচ্ছে, ওয়াইজ মেন অ্যান্ড ওয়ান্ডারফুলি ওয়াইজ মেন। কিন্তু এদেরকে বলা হচ্ছে কি, দেখো দে ওয়ার দ্য ওয়াইজেস্ট, হ্যাঁ, তারা ছিল সবচেয়ে জ্ঞানী তাদের পুরস্কার চয়েসের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো আজকের গল্পটি, আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের যদি কোনো কথা থাকে একটু শেয়ার করতে পারো। আচ্ছা, তো সুমন চন্দ্র কিছু বলতে চাচ্ছো তুমি? সুমন? না স্যার, না। আচ্ছা, না স্যার। তারপরে হান্নান। হান্নান? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছো তো গল্পটা, নাকি অবস্থা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটু টেকনিক্যাল কিছু ওয়ার্ড গুলো রয়েছে এবং সেন্টেন্স প্যাটার্ন গুলো খুব একটু পেঁচিয়ে দেওয়া হয়েছে। ডাইরেক্ট না ইউজ করে অনেক মানে ক্লজ ফ্রেজ এত বেশি ইউজ করা হয়েছে, তোমাদের জন্য একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে মিনিং গুলো। তো টেকনিক্যালি তোমরা একটু, যেহেতু গল্পটাকে এভাবে ধারাবাহিকভাবে পড়িয়ে দিলাম, তোমরা একটু সামারিটা অবশ্যই পড়ে নিবে। আর এর সাথে আমি, আচ্ছা, এর আগে যে গল্পটা আমরা পড়েছিলাম, এই গল্পে কোন প্রশ্নটা দিয়েছিলাম তোমাদের? মনে আছে কোন প্রশ্নটা দেওয়া হয়েছিল? স্যার লাঞ্ছনের 3 নাম্বার প্রশ্ন দেওয়া স্যার ছিল। 3 নম্বরটা স্যার ব্রডে 3-4। আয়রনি, তাই না? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ওটা একটু ওখানে দেখে নিবা। আর এখান থেকে আমি একটু দিয়ে দিচ্ছি পড়া, তোমরা একটু একটু দেখে নিও। এটা হচ্ছে কি, গিফট অফ দ্য মেজাই থেকে এখানে অবশ্যই সামারিটা দেখে নিবে, এর সাথে শর্ট নোট হিসাবে, দা মেজাই, এটা একটু দেখবে যে মেজাই কারা, এই সম্পর্কে একটু দেখে নিবে। এরপর হচ্ছে যতটুকু সম্ভব ব্রিফ করছেন। আর এখানে তোমরা পড়বে হচ্ছে ব্রড কোশ্চেন, পড়বে হচ্ছে 3 নম্বর।
হোয়াই আর জি ম্যান্ডেলা কল্ড দ্য মেজর অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড? হ্যাঁ, এটা একটু দেখবে। আর একটা হচ্ছে 7 নম্বর, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা। তার চরিত্রটাকে একটু বর্ণনা করতে হবে। হ্যাঁ, এই দুটো ব্রড কোশ্চেন করে নিবে। তাহলে এখান থেকে তোমরা পড়ছো হচ্ছে সামারি, তারপর এখানে একটা শর্ট নোট আছে সেটা দেখে নিবে, মেজাই কি, তারপরে হচ্ছে এখানে কোশ্চেন, আর এখানে হচ্ছে ব্রড কোশ্চেন 3 এবং 7, এগুলোটা সুন্দর করে পড়ে ফেলবে। ঠিক আছে? স্যার। এরপর আমরা আরেকটা একটু দেখি গল্প কি আছে, একটু গল্পটা দেখি নেক্সট। আচ্ছা, আ ক্যাট ইন দ্য রেইন আমরা পড়বো এবার। হ্যাঁ, আ ক্যাট ইন দ্য রেইন, এটা ইয়া করেছি নাকি? একটু লাইনে থাকো, আমি একটু লিখে নিই। ক্যাট ইন দ্য রেইন পিডিএফ, এটা ডাউনলোড করা নাকি? সেটাই দেখি, এটা ছোট আছে গল্পটা, তোমরা একটু দেখো তোমাদের বইয়ে। 470 পেজ। আমি একটু মিলাই নি আগে, হ্যাঁ, এটা আবার ঠিক আছে কিনা। ঠিক আছে। প্রথম যে অংশটুকু সেটা হয়তো এখানে দেওয়া নেই। হ্যাঁ, আমরা তাহলে একটু, আচ্ছা, রাইটার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। হ্যাঁ, ক্যাট ইন দ্য রেইন। ক্যাট ইন দ্য রেইন বলতে কি বোঝানো হচ্ছে বলো দেখি, মিনিংটা কি হতে পারে? স্যার আমি খুঁজে পাচ্ছি না। বৃষ্টির মধ্যে স্যার ভেজা বিড়াল। 471 পেজ তোমার বইয়ে, 471 পেজ। ঠিক আছে, পেয়েছো? চারশো একাত্তর বলতে 470 পেজে দেখো, জি স্যার ক্যাট ইন দ্য পেয়েছি রেইন। স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা ছোট গল্প আছে, আমাদের হয়তো বা শেষ হয়ে যাবে যদি আমরা একটু দ্রুত যাই। হুম, আচ্ছা। তো সবাই দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে ক্যাট ইন দ্য রেইন বলতে আমরা যেটা অনুমান করছি সেটা হলো, ইন দ্য রেইন মানে কি, বৃষ্টিতে, মানে বৃষ্টিতে একটা বিড়াল ভিজে যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে কি কি একটা সিম্বলাইজ করছে, কি বলতে যাচ্ছে সেটা গল্পটা পড়ার পরে আমরা বুঝতে পারবো যে ক্যাট ইন দ্য রেইন দিয়ে আসলে কি রাইটার বোঝাতে চেয়েছে বা কেন নামটা তিনি দিয়েছেন। হ্যাঁ, রাইটার হচ্ছে আর্নস্ট হেমিংওয়ে, একজন শর্ট স্টোরি রাইটার, তিনি নভেলও লিখেছেন, বেশ গুরুত্বপূর্ণ কিছু নভেল রয়েছে। তো আমরা একবারে সরাসরি চলে যাই আমাদের গল্পে। হুম, দেখো এই তোমাদের বইয়ে একটা গল্পের শুরু করার আগে একটা, দেখো ইটালিক লেখা দিয়ে একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। হ্যাঁ, ওটা হচ্ছে জাস্ট টেলিভিশনে একটা খেলা হচ্ছে সেরকম একটা বিষয়। এখানে মেইনলি দেখানো হচ্ছে, তোমরা কখনো এই যে ইয়া খেলা দেখছো কিনা, ঘোড়ায় চড়ে, হ্যাঁ, দিয়ে বুল ফাইটিং।
যে এই খেলা দেখছো কখনো? স্যার দেখছি। দেখছো না? হ্যাঁ। তো এই খেলার একটা বর্ণনা ওখানে দেওয়া হয়েছে, যেন টেলিভিশনে ওই খেলাটা হচ্ছে, একটা হোটেলে দুইজন ব্যক্তি আছে, তো ওই সময় এখানে তারা টেলিভিশন দেখছে, এই খেলাটা হচ্ছে, রাইটার একটা সিচুয়েশন তৈরি করেছে। নেটওয়ার্কের এত সমস্যা। এই যে দেখতে পাচ্ছ তো নাকি? Cet art n'est pas conditionné par le fait d'être homme ou femme, tout simplement parce que le taureau ne détermine বল, স্পষ্ট দেখা যাচ্ছে না? এই দেখো, এই ঘোড়ার ইয়াটা একটু খেয়াল করো যে কিভাবে লাফালাফি করছে, এরকম কিছু বর্ণনা এখানে আসলে দেওয়া রয়েছে। অতটুকু আমাদের ঘোড়ার লাফালাফিটা দেখতে পাচ্ছ না? আচ্ছা, তো যাও, আমি এটা কেটে দিলাম, ওটা পরে আসছি। আমরা একবারে গল্পটাকে এখান থেকে শুরু করি, তারপর ওখান আমরা ওইটুকু অংশ যদি কোথাও পাই আমরা দেখে নিব। বলছে শুরুটা এরকম, দেয়ার ওয়ার অনলি 2 আমেরিকানস স্টপিং অ্যাট দ্য হোটেল। তাহলে তারা একটা হোটেলে উঠেছে, দুইজন আমেরিকান। তাহলে হোটেলে অনেক হয়তো মানুষ আছে, সেখানে মাত্র রয়েছে দুইজন আমেরিকান, মানে আমেরিকা থেকে আসা দুইজন ব্যক্তি। তো তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। They did not know any of the people. They passed on the stairs on their way to and from their room. বলছে তারা তাদের রুম থেকে যখন আসা যাওয়া করছে, তখন তারা যেহেতু আমেরিকা থেকে আসছে, খুব একটা পরিচিত লোক নেই, মানে তারা কাউকে চিনে না। They do not know any of the people. তারা হচ্ছে কোথা থেকে আসছে? আমেরিকা থেকে আসছে, দুইজন ব্যক্তি। তারা কাউকে চিনে না। They do not know any of the people. They passed on, যাদেরকে তারা পাশ কাটিয়ে যাচ্ছে সিঁড়িতে ওঠার সময়, তাদের রুমে যেতে বা আসতে। তাহলে তারা রুমে যেতে বা আসতে সিঁড়ি দিয়ে যত লোককে দেখা হচ্ছে আর কি, যত লোকের সাথে, তাদেরকে একজনকেও তারা চিনে না। The room was on the second floor. রুমটা রয়েছে হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ফেসিং দ্য সি, এবং রুমটা প্রধানত সমুদ্রের দিকে মুখ করা, এরকম আর কি। It was also faced the public garden. এছাড়াও রয়েছে একটা পাবলিক গার্ডেন and the war monument, এবং তার সাথে যুদ্ধের যে মনুমেন্ট তৈরি করা, যেমন আমাদের স্মৃতিসৌধগুলো আছে, তাই না? এবং আমরা জানি রাস্তার মোড়ে মোড়ে অনেক সময় বিভিন্ন মার্টার্স বা শহীদের যে ফেস বা ফিগার, এগুলো দিয়ে কিন্তু অনেক সময় মূর্তি বা হচ্ছে স্ট্যাচু তৈরি করা থাকে। তো এরকম বলা হচ্ছে যে তারা যে রুমে উঠেছে, সেই রুমটা প্রধানত সমুদ্রের দিকে মুখ করা। এছাড়াও তার এক পাশে আবার রয়েছে একটা পাবলিক গার্ডেন, আর সেই গার্ডেনের পাশে রয়েছে ওয়ার মনুমেন্ট। হ্যাঁ, আমরা যদি এই পিকচারটা দেওয়া থাকে আমরা একটু দেখে নিত এটা সেটিং। স্যার আপনার কথা অফ হয়ে গেছে স্যার। অফ হয়ে গেছে? বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমি একটু অফ ছিলামই। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে ইমেজটা, জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখ এখানে ইমেজটা নাই, ওয়ার মনুমেন্ট, দেখি তো এগুলো। আচ্ছা, এখানে ছবি দিয়ে অবশ্য অঙ্কন করেছে একটা হাত ইয়া করে, আমরা যদি একটু দেখি, দেখো এইখানে যদি আমরা একটু আগে দেখি, যে এইরকম মনে করো একটা সুন্দর একটা পিকচার কিন্তু এমনি ড্র করা হয়েছে এটাকে বোঝানোর জন্য। এটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এটা একটা হোটেল, হ্যাঁ, এই যে একটা পাবলিক গার্ডেন, ঠিক আছে। তারপরে এই যে দেখো ক্যাট ইন দ্য রেইন, যদি আমরা দেখি এটা হচ্ছে সেই রুম, যে হোটেল রুমে তারা উঠছে। আর এইটা হচ্ছে সে বিড়াল যে আপাতত বৃষ্টিতে ভিজছে। এটা একটু কল্পনায় আমরা নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, এইটা মনে করো ক্যাট ইন দ্য রেইনের যে ওয়ার মনুমেন্ট, সেটা যে হোটেলের পাশে এইখানে জানি আমরা
যে একটা মোড় রয়েছে, আমরা বিশেষ করে জানি রাস্তার মোড়ে মোড়ে না, দুই তিনটা রোডের যে সংযোগস্থল, সেখানে অনেক সময় বিভিন্ন মনুমেন্ট থাকে। হ্যাঁ, মিম যেমন বলতে পারবে সাত মাথায় একটা ইয়ে আছে না, বীরশ্রেষ্ঠ চত্বর আছে তো নাকি? জি স্যার। হ্যাঁ, তা ওইরকম হয়তো দেখা যাচ্ছে বিশেষ মনুমেন্ট রয়েছে। তো এখানে বলা হচ্ছে ইট অলসো ফেস দ্য পাবলিক গার্ডেন। একটু সেটিংটা মনে রাখতে হবে কিন্তু এই জায়গায়। হ্যাঁ, সেটিং এর ক্ষেত্রে বিশেষ করে ব্রিফ কোশ্চেন গুলো আসতে পারে, যে হোটেলে যে উঠেছে সেই হোটেলের মানে সারাউন্ডিংটা বর্ণনা করতে হতে পারে। বলা হচ্ছে দেয়ার ওয়ার বিগ পাম এন্ড গ্রিন বেঞ্চেস ইন দ্য পাবলিক গার্ডেন। তাহলে এই পাবলিক গার্ডেনে কি কি রয়েছে? বড় বড় পাম গাছ রয়েছে, তারপর হচ্ছে গ্রিন বেঞ্চ, সবুজ রঙের বেঞ্চ রয়েছে এই পাবলিক গার্ডেনে। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই পাবলিক গার্ডেনে গেছো, সেখানে বসছো, বড় বড় পাম গাছ রয়েছে বাগানে। হ্যাঁ, তো এরকম একটা সেটিং। বলছে ইন দ্য গুড ওয়েদার, বলছে যদি আবহাওয়া ভালো থাকতো, দেয়ার ওয়াজ অলওয়েজ অ্যান আর্টিস্ট উইথ হিজ ইয়াজেল। দেখো ইয়াজেল মানে কি, আমরা একটু দেখি, ওই যে ছবি আঁকার জন্য ব্যবহার করে থাকে না। দেখো এই যে এই বাগানটা এত সুন্দর যে যদি আবহাওয়া ভালো থাকে, কোনো না কোনো আর্টিস্ট এসে তার ইয়াজেল নিয়ে বসে যায় ছবি আঁকতে। হ্যাঁ, তাই বলা হচ্ছে যে ইন দ্য গুড ওয়েদার দেয়ার ওয়াজ অলওয়েজ অ্যান আর্টিস্ট উইথ হিজ ইয়াজেল। আর্টিস্ট লাইক দ্য ওয়ে দ্য পামস গ্রিউ, কিভাবে পাম গাছগুলো বেড়ে উঠছে আর্টিস্টরা খুব পছন্দ করে। অ্যান্ড দ্য ব্রাইট কালার্স অফ দ্য হোটেলস, এবং হোটেলের যে এত সুন্দর কালার সেটাও পছন্দ করে। ফেসিং দ্য গার্ডেন্স অ্যান্ড দ্য সি, তাই না? এই যে সুন্দর হোটেল, হোটেলটার এক প্রান্ত রয়েছে কি, এক অংশ রয়েছে সমুদ্রের দিকে মুখ করে, আর এক অংশ রয়েছে বাগানের দিকে মুখ করে। পুরো পরিবেশটা খুবই সুন্দর। অতএব প্রতিদিনই কোনো না কোনো আর্টিস্ট চলে আসে যদি আবহাওয়া ভালো থাকে এই এখানে ছবি আঁকার জন্য। তারপর হচ্ছে ইটালিয়ানস কেম ফ্রম আ লং ওয়ে অফ টু লুক আপ এট দ্য ওয়ার মনুমেন্ট। আর এই ওয়ার মনুমেন্টটা একটু দেখার জন্য ইটালিয়ানরা ছুটে চলে আসে। দেখো ইটালিয়ানস কেম মানে ইটালিয়ানরা আসে দেখতে। ইট ওয়াজ মেড অফ ব্রোঞ্জ। এই ওয়ার মনুমেন্টটা প্রধানত ব্রোঞ্জের তৈরি। গ্লিসেনিং, চকচক করা। গ্লিসেনিং মানে কি? চকচক করা। ইন দ্য রেইন, বৃষ্টির পানিতে ভিজে পুরো যে, দেখো আমরা যদি একটু দেখি, এখানে একটা পেয়েছিলাম তাই না, কোথায় জানো হারালাম, আর একটা পেজ চাই। এই যে দেখো ব্রোঞ্জের তৈরি এই মনুমেন্টটা হয়তোবা বৃষ্টির পানিতে ধুয়ে খুবই চকচক করছে। হ্যাঁ, গ্লিসেনিং করছে, এটা বলছে রাইটার। তারপর ইট ওয়াজ রেইনিং, তাহলে এখন কি হচ্ছে? রেইন হচ্ছে আর কি। তাহলে ঘটনাটা ঘটছে যে সময়, সেই সময় বৃষ্টি হচ্ছে। আর দুইজন আমেরিকান ইটালিয়ান একটা হোটেলে উঠেছে। ঠিক আছে তো? দ্য রেইন ড্রিপড ফ্রম দ্য পাম ট্রিজ, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সেই পাম গাছের যে পাতা, ওখান থেকে ফোটায় ফোটায় বৃষ্টির পানি ড্রিপ করছে মানে পড়ছে। ওয়াটার স্টুড ইন পুলস অন দ্য গ্র্যাভেলস পাথ। গ্র্যাভেলস পাথ বলতে আমরা কি বুঝি? আমরা জানি পার্কের মধ্যে কি রাস্তা থাকে, মোজাইক করা রাস্তা থাকে, কখনো কখনো সিমেন্ট দিয়ে ঢালাই করা রাস্তা থাকে। তারপর হচ্ছে গ্র্যাভেলস পাথে যে ছোট ছোট গর্ত রয়েছে, পুল মানে এখানে বুঝবো গর্ত, সে গর্তের ভিতরে পানি দাঁড়িয়ে গেছে মানে পানি ভরে গেছে। দেখো ওয়াটার স্টুড ইন পুলস অন দ্য গ্র্যাভেল পাথস। দ্য সি ব্রোক, আর অন্যদিকে সমুদ্র যেন ভেঙে পড়েছে। ইন দ্য লং লাইন, হ্যাঁ, ইন আ লং লাইন ইন দ্য রেইন। আর বৃষ্টির মধ্যে, তাহলে বৃষ্টি পড়ছে আর হোটেল থেকে সমুদ্রের দিকে তাকালে কেমন লাগবে একটু কল্পনায় নিয়ে আসো। হ্যাঁ, আমরা যদি একটু দেখার চেষ্টা করি কেমন লাগে দেখি। দেখো বৃষ্টির সময় কেমন লাগে। হ্যাঁ, এই যে বৃষ্টি পড়ছে, ঠিক এমন একটা অবস্থা, সমুদ্রের উপরে বৃষ্টি পড়ছে, নদী বা যাই বলি না কেন, এইভাবে যেন সমুদ্র কি হয়ে গেছে? ব্রোক মানে একটু উত্তাল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তারপরে যেটা বলা হচ্ছে slipped back down the beach to came up
and break again in the long line in the rain. আচ্ছা, তো কক্সবাজারে কে কে আছো এখানে? কেউ আসো এখন আজকে? আচ্ছা, তো কক্সবাজারে যারা গেছো বা হচ্ছে নদীর পাশে যারা গেছো তারা হয়তো দেখতে পাবে অনেক সময় পুকুরে যদি আমরা বলি আর কি, হ্যাঁ, আমরা যদি একটু দেখি লং লাইন, দেখো এই যে এখানে যদি আমরা একটু দেখি, হ্যাঁ, এই যে কি একদম লং লাইন তৈরি হচ্ছে না, হ্যাঁ, এই যে সারি তৈরি হচ্ছে, ইয়া তৈরি হচ্ছে, এটাকে বোঝাচ্ছে মেইনলি যে লং লাইন ব্রোক, মানে আছড়ে পড়ছে, ঢেউ এসে কি আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে, এইটাকে বোঝানোর জন্য হ্যাঁ স্যার, এগুলো বিচ্ছে হয়। হ্যাঁ, ঠিক আছে না, হ্যাঁ, এইটা দেখো যদি বুঝে থাকো তাহলে বুঝতে পারবা। তো দেখো তাই বলা হচ্ছে যে the sea broke in a long line in the rain, বৃষ্টি হচ্ছে আর ওদিকে সমুদ্র যেন এসে আছড়ে পড়ছে, সমুদ্রের ঢেউ আবার slipped back down to the beach, তাই তো আবার পানি কি হচ্ছে স্লিপ ব্যাক করছে, নেমে যাচ্ছে, টু কাম আপ, আবার আসছে, আবার ব্রেক এগেইন ইন লং লাইন ইন দ্য রেইন, মানে ঢেউ আসছে, বিচে আছড়ে পড়ছে, আবার পানি নিচে নেমে যাচ্ছে, আবার আসছে, আবার ব্রেক করছে, এইভাবে চলছে আর কি, হ্যাঁ। তো এই একটা পিকচার ইমেজ মাথায় একটু নিয়ে নিতে হবে। The motor cars were gone from the square by the war monument, আর ওয়ার মনুমেন্টের পাশে যে মোটর কার রাখা হয় সেগুলো আপাতত এখানে নাই, ওগুলো চলে গেছে, কারণ বৃষ্টি পানি পড়ছে তো, তাহলে বাই দ্য ওয়ার, বাই মানে কি পাশে, তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ার বা মোড়, এই মোড়ে যে সকল কার রাখা হয় সেগুলো আপাতত এখানে নেই। এই জন্য অ্যাক্রস দ্য স্কোয়ার ইন দ্য ডোরওয়ে অফ দ্য ক্যাফে আ ওয়েটার স্টুড, তাহলে এই যে ক্যাফে বা হোটেল দেখছি, এই হোটেলের যে ডোরওয়ে মানে দরজার সামনে একজন ওয়েটার কি করছে, দাঁড়িয়ে আছে, লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে, এট দ্য এমটি স্কোয়ার, তাহলে স্কোয়ারটা এখন এমটি, কেউ নেই, কোনো মানুষজন নেই, কোনো গাড়ি নেই, কোনো প্রাণী নেই, তাই এমটি স্কোয়ারের দিকে তাকিয়ে একজন ওয়েটার ওই বৃষ্টির পানি হয়তোবা দেখছে। ঠিক ওই সময় আবার কি বলা হচ্ছে, দ্য আমেরিকান ওয়াইফ, আর অন্যদিকে ওই যে আমেরিকান ওয়াইফ সে কি করছে, স্টুড, দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য উইন্ডো, লুকিং আউট, তাহলে হোটেলের তারা কোন আছে, সেকেন্ড ফ্লোরে আছে, আমরা পড়েছি তাই না, তাদের ইয়াটা কোথায় দেখো, সেকেন্ড ফ্লোরে, আর ওয়েটার দাঁড়িয়ে আছে কোথায়, তার নিচতলাতে, এবং স্কোয়ারের পাশে যে ডোরওয়ে রয়েছে, দরজা রয়েছে, প্রধান দরজা রয়েছে ক্যাফের, সেখানে দাঁড়িয়ে ওয়েটার অপেক্ষা করছে বা দেখছে, আর অন্যদিকে সেকেন্ড ফ্লোরে জানালার পাশে বসে আমেরিকান ওয়াইফ পাশে দাঁড়িয়ে আছে। সিচুয়েশনটা কি বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে মৌলি বলো, মৌলি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। ওকে, বলো দেখি এখানে আমেরিকা থেকে কয়জন ব্যক্তি এই হোটেলে উঠছে? দুইজন স্যার, ও বউ আর ওই লোক। আচ্ছা, এখন লোকের কথা আমরা পাইনি কিন্তু, নাকি শুধু হ্যাঁ, মানে বোঝা অনুসারে we have got only the American wife, হ্যাঁ, আর আরেকজন ব্যক্তি কি যে ওয়েটার অপেক্ষা করছে, the waiter is waiting at the doorway হ্যাঁ, just স্যারের পাশে। outside, হ্যাঁ, enjoying the rain water, তো তার মানে আসলে কি outside right under their window, তাহলে তাহলে ওয়াইফটা যে জানালার পাশে দাঁড়িয়ে আছে ঠিক আন্ডার দেয়ার উইন্ডো, ওই জানালার নিচে, আউটসাইড রাইট মানে বাহিরে, তাহলে মনে করো একটা জানালা কল্পনা করে নাও, দোতলা, সেটা বাইরে তাকিয়ে আছো, ঠিক ওই জানালার নিচে নিচে আর কি, ঠিক রাইট সাইডে একটা ক্যাট, একটা বিড়াল কি করে আছে, ওয়াজ ক্রাউসড, ক্রাউসড মানে কি গুটি সুটি মেরে থাকা, হ্যাঁ, গুটি সুটি বলি আমরা বাংলা কথায়, আন্ডার ওয়ান অফ দ্য ড্রিপিং গ্রিন টেবলস, তাহলে ওই দেখো পার্কের ভিতরে পাম ট্রি আছে লম্বা লম্বা উঁচু উঁচু, তার নিচে রয়েছে গ্রিন বেঞ্চেস এবং টেবিল রয়েছে,
সেই টেবিলে দিয়েও কিন্তু পানি পড়ছে, ড্রিপিং মানে কি পানি পড়ছে, আর সেই টেবিলের নিচে একটা বিড়াল ঘুপটি মেরে বসে আছে, ঠিক আছে, ঘুপটি মেরে বসে আছে চুপচাপ। The cat was trying to make herself so compact. Compact মানে কি নিজেকে গুছিয়ে নেওয়া। তাহলে বিড়ালটা চেষ্টা করছে নিজেকে একদম গুছিয়ে নিতে, যাতে করে she would not be dripped on, যাতে তার উপরে পানি না পড়ে আর কি। তাহলে সে বেঞ্চের নিচে বসে আছে চুপচাপ এবং এত গুটিসুটি মেরে যে যাতে তার উপরে বৃষ্টির পানি না পড়ে সেই ব্যবস্থা সে করছে। আমরা যদি একটু দেখে নিই এটা, এখানে হয়তো এভাবে আসেনি। এইটাকে যদি আমরা একটু দেখি, যদি এটা গ্রিন টেবিল নয়, জাস্ট আমরা একটু কল্পনা করে নিই যে বিড়ালটা দেখতে পাচ্ছ কিভাবে চুপ করে বসে আছে যাতে এই বৃষ্টির পানি এর গায়ে না পড়ে। হ্যাঁ, এটাকে আমরা একটু দেখতে পারি। এটা হচ্ছে ক্রাউচ। আচ্ছা, এরপর আসি। তাহলে আমেরিকান ওয়াইফ জানালার পাশে ছিল, সে দেখলো একটা বিড়াল একটা টেবিলের নিচে বসে আছে। আই এম গোয়িং ডাউন গেট দ্যাট কিটি। কিটি মানে কি বিড়ালের বাচ্চা, তাই তো, ছোট্ট বিড়ালের বাচ্চা, তাকে আনার জন্য আমি একটু নিচে যাচ্ছি। দ্য আমেরিকান ওয়াইফ সেইড। তাহলে আমেরিকান ওয়াইফ বলল, তাহলে কাকে বললো? দেখো, আই উইল ডু ইট, আমি এটা করবো, আমি নিয়ে এসে দিচ্ছি। হার হাজবেন্ড অফার্ড ফ্রম দ্য বেড। তাহলে হাজবেন্ড বেডে থেকেই অফার করলো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে যাওয়ার দরকার নেই, আমি এনে দিচ্ছি। বলছে নো, আই উইল গেট ইট। দ্য পোর কিটি আউট ট্রাইং টু কিপ ড্রাই আন্ডার এ টেবিল। হ্যাঁ, হতভাগা। পোর মানে কি এখানে হতভাগা, বিড়ালটা চেষ্টা করছে নিজেকে শুকনা রাখার জন্য যাতে ভিজে না যায়, হ্যাঁ, টেবিলের নিচে। তো আমি যাচ্ছি, তোমাকে যাওয়া লাগবে না, আমি গিয়েই বিড়ালটাকে নিয়ে আসছি, সমস্যা নেই। দ্য হাজবেন্ড ওয়েন্ট অন রিডিং। এই কথা বলার পর হাজবেন্ড তার পড়া চালিয়ে গেল। লাইং প্রপড আপ উইথ দ্য টু পিলোজ এট দ্য ফুট অফ দ্য বেড। দেখো কিভাবে শুয়ে আছে একটা, দেখো তো, লাইং প্রপড আপ উইথ দ্য টু পিলোজ, কোথায়? এট দ্য ফুট অফ দ্য বেড। শুয়ে থাকার ভঙ্গিটা কেমন? বই পড়ছে। মনে করো তুমি বেডের উপর শুয়ে শুয়ে বই পড়ছো, তাহলে তুমি কি হচ্ছে, উবুর হয়ে শুয়েছ, শুয়ে পায়ের নিচে দুইখানা বালিশ আর সামনে হাতে হয়তো বই রয়েছে সেভাবে। তাই বলছে দ্য হাজবেন্ড ওয়েন্ট অন রিডিং, মানে বই পড়া চালিয়ে গেল ওই কথা বলার পর, আর কোনো খোঁজ নিল না। লাইং প্রপড আপ উইথ দ্য টু পিলোজ এট দ্য ফুট অফ দ্য বেড। এই বই পড়তে পড়তে বললো ডোন্ট গেট ওয়েট, ভিজে টিজে যেন যায়ও না। হ্যাঁ, হি সেড। দ্য ওয়াইফ ওয়েন্ট ডাউনস্টেয়ার্স। তাহলে ওয়াইফটা নিচে চলে গেল। দ্য হোটেল অনার স্টুড আপ। ওয়াইফটাকে দেখে হোটেলের যে মালিক সে উঠে দাঁড়ালো। বোর্ড টু হার, এবং মাথা নত করলো অ্যাজ শি পাস দ্য অফিস। আর যখন সে তার অফিস দিয়ে পাস করে যাচ্ছিল তখন হোটেলের মালিক তাকে দেখে একটু সম্মান জানানোর উদ্দেশ্যে কি করলো, মাথা নত করলো। তাহলে দেখো এখানে ওয়াইফটা যখন গেল তখন হোটেলের মালিক তাকে দেখে উঠে দাঁড়িয়ে একটু মাথা নত করে সম্মান জানালো। হ্যাঁ, বলছে হিজ ডেস্ক ওয়াজ এট দ্য ফার এন্ড অফ দ্য অফিস। তবে তার ডেস্কটা ছিল তার যত বড় অফিস রুমের ঠিক শেষ প্রান্তে আর কি, দ্য ফার এন্ড অফ দ্য অফিস। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান ভেরি টল। তবে লোকটা বয়স্ক হলেও খুবই লম্বা। দেখো এখানে একটা ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়েছে, এইখানে আমরা যদি একটু দেখি, দেখো এই যে এটা মানে হচ্ছে কি, ইট ইজ রেইনিং। এইখানে সেই কথা বলছে, দেখো ইল পিওভিয়া, ইল পিওভি মানে কি, এইখানে বলছে ইট ইজ রেইনিং। এটা কে বলেছে? দ্য ওয়াইফ সেইড। তার মানে এই ওয়াইফটা যখন হোটেলের মালিককে দেখলো তখন কথা বলার জন্য এই কথাটা বললো আর কি ওদের ভাষায়, যে বৃষ্টি হচ্ছে। সে লাইক দ্য হোটেল কিপার। তবে হোটেল কিপারের আচরণটা দেখে মোটামুটি ওয়াইফটার ভালোই লাগলো, যে হোটেল কিপারটা আসলে ভালো।
এবার দেখো যে সিসি সাইনোরা, হ্যাঁ, ব্রুটো টেম্পো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইয়েস ইয়েস ম্যাডাম, অফুল ওয়েদার। হ্যাঁ হ্যাঁ, ওই যে ও বললো কি যে ইল পিও ভাই, তাই তো বললো কি বৃষ্টি হচ্ছে, তখন এই হোটেল কিপার তার কথার সাথে সাই দিয়ে বললো হ্যাঁ হ্যাঁ, ব্রুটো টেম্পো মানে টেম্পো মানে কি গতি, হ্যাঁ, গভীর মানে খুবই জোরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড ওয়েদার, আবহাওয়াটা আসলেই খুবই খারাপ। বেচারা ঘুরতে এসেছে কিন্তু ঘোরাঘুরি হচ্ছে না, হোটেলেই থাকতে হচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমরা কিন্তু ছোট গল্প হলেও বিষয়টা কিন্তু খুব, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহিত পড়তে হবে, হ্যাঁ, যে কোথায় কি বলতে যাচ্ছে। আমরা কি হোটেল আগে বর্ণনাটা করে নিই, গল্পটা পড়ে নিই, তারপর দেখো কল্পনা তুমি আনতে পারবা যে কি কি আসলে কম্পারিজন এসেছে এই জায়গায়, হ্যাঁ। তো যাই হোক, হি স্টুড বিহাইন্ড হিজ ডেস্ক ইন দ্য ফার এন্ড অফ দ্য ডিম রুম। ডিম রুম কেন বলা হচ্ছে? অন্ধকার, আবহাওয়া যেহেতু বাইরে হয়তো আলো নেই, সূর্যের আলো নেই, তাই রুমটা অনেকটা ডিম হয়ে আছে। আর ওখানে যেটা ডেস্ক রয়েছে আমরা জানি যে কোনো হোটেলে গেলেই তো ডেস্ক থাকে, ডেস্কের পাশে রিসেপশনিস্টরা বসে থাকে নাকি, তো এরকম হয়তো তিনিও দাঁড়িয়ে আছেন। দ্য ওয়াইফ লাইকড হিম, এই কথাটা কবার ইউজ করেছে দেখো, দ্য ওয়াইফ লাইকড হিম, শি লাইক দ্য হোটেল কিপার, হ্যাঁ, মানে তার আচরণটা তার খুব পছন্দ হয়েছে। কারণটা কি? শি লাইক দ্য ডেডলি সিরিয়াস ওয়ে হি রিসিভড এনি কমপ্লেন্টস। কমপ্লেন মানে কি? অভিযোগ। এর আগে কি কেউ হোটেলে থাকছো কখনো? হোটেলে থাকছো না? জি স্যার। হ্যাঁ, জি তো স্যার। হোটেলে যখন থাকো তখন অনেকের অনেক সমস্যা হয় না? কারো দেখা যাচ্ছে পানি চলছে না, ট্যাপ হয় তো। আসছে না, নাকি? কারো হয়তো দেখা যাচ্ছে দরজা খুলছে না, কারো হয়তো দেখা যাচ্ছে ট্যাপে পানি আসছে না, ফ্যান চলছে না, টিভিতে ছবি আসছে না, এরকম বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকে, জি স্যার, আমার হয়েছিল, টিভিতে ছবি আসছিল না। তাই না? যাক, তাহলে ওইরকম ভাবে জি হয়তো জি। দেখা যাচ্ছে অনেকেই কমপ্লেইন নিয়ে আসছে ওই হোটেলের যে কিপার রয়েছে ওখানে, সে যা কমপ্লেইন গুলো কিভাবে নিচ্ছে দেখো, শি লাইক দ্য ডেডলি সিরিয়াস ওয়ে হি রিসিভড এনি কমপ্লেন্ট, মানে হোটেলের যিনি মালিক বা যিনি দেখাশোনা করছেন, তিনি যে প্রত্যেকের কাছ থেকে খুবই আন্তরিকতার সহিত তাদের অভিযোগগুলো নিচ্ছে, সবার প্রতি যে তার আন্তরিক, এই বিষয়টা তার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ। এছাড়াও তার যে কথাবার্তা, তার ভিতরে কি একটা তার যে একটা ডিগনিটি রয়েছে, মর্যাদাবোধ রয়েছে, এটাও কিন্তু এই আমেরিকান ওয়াইফের খুব ভালো লাগলো আর কি, হ্যাঁ। she liked the way he wanted to serve her। এদিকে সে যখন কোনো অভিযোগ নিয়ে যাচ্ছে বা কোনো কথা বলতে যাচ্ছে, তখন যেভাবে হোটেল মালিকটা তার সাথে কথা বলতে যাচ্ছে বা তার প্রতি সার্ভ করতে যাচ্ছে, সেটাও তার খুব পছন্দ হয়েছে। she liked the way he felt about being a hotel keeper, হ্যাঁ, যে হোটেল কিপার হিসেবে তার যে একটা নিজস্ব মর্যাদা বোধ রয়েছে, সে যে তার হোটেলটা নিয়ে খুব ভালো, মানে একটা কি কি বলবো, সম্মান ফিল করছে, এই ওয়েটাও কিন্তু তার খুব ভালো লাগলো। শি লাইকড হিজ ওল্ড হেভি ফেস অ্যান্ড বিগ হ্যান্ডস। মোটামুটি বৃদ্ধ লোকটার ফিচার, তার ডিগনিটি, যে অ্যাটিটিউড, ডিগনিফাইড অ্যাটিটিউড, তাই না, এছাড়া তার যে ডিউটিফুলনেস, তারপর হচ্ছে তার যে হেল্পফুলনেস, এই সব কিছু আচরণ এই আমেরিকান ওয়াইফটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল করেছে। খেয়াল করে তার খুব ভালো লাগছে, লোকটা যে না আসলে খুবই আন্তরিক। হুম। তো এরকম যাও বলার পর, লাইকিং হিম, যাও তার পছন্দ টছন্দ হয়ে গেল, সে কি করলো, শি ওপেন দ্য ডোর অ্যান্ড লুকড আউট। তারপরে সে যে মেইন দরজা ছিল নিচে, সেটা খুলে সে বাইরের দিকে তাকালো। ইট ওয়াজ রেইনিং হার্ডার, খুবই জোরে বৃষ্টি হচ্ছে। আ ম্যান ইন আ রাবার কেভ ওয়াজ ক্রসিং দ্য এমটি স্কোয়ার টু দ্য ক্যাফে। তাহলে ক্যাফের দিকে আসছে এমটি স্কোয়ার থেকে, হ্যাঁ, ক্রসিং দ্য এমটি স্কোয়ার, তাহলে এক এমটি স্কোয়ার ক্রস করে একজন ম্যান, সে কিভাবে আছে, ইন আ রাবার কেভ। এই রাবার কেভ বলতে কি বোঝানো হচ্ছে জানা আছে? এই কেভ বলতে কি বোঝায়, কেউ বলতে পারবা? আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, কে আসলো? রাতুল। এই যে এই পোশাক দেখছো না এটা, তা বৃষ্টি হচ্ছে যেহেতু, তা এই পোশাক পরে বৃষ্টি যদি আমরা এটা দেখি তাহলে আরো বেশি সুন্দর হবে। এই যে এটা, হ্যাঁ, স্যার রেইনকোটের মতো নাকি? রেইনকোটের মতোই। দেখো এইটা হচ্ছে রাবারের, খুবই সফট আর কি, হ্যাঁ, দেখো বুঝতেই পারছো। তো এটা পরে
একজন ব্যক্তি, তাহলে আ ম্যান ইন আ রাবার কেভ ওয়াজ ক্রসিং দ্য এমটি স্কোয়ার টু দ্য ক্যাফে, ক্যাফের দিকে আসছে আর কি। তো যেহেতু সে দ্বিতীয় তলা থেকে নিচে নামছে বিড়ালটাকে দেখার জন্য, দ্য ক্যাট উড বি রাউন্ড টু দ্য রাইট, সে ভাবছে বিড়ালটা হয়তো এই রাইট সাইডে কোথাও হবে। পারহ্যাপস শি কুড গো অ্যালং আন্ডার দ্য ইয়াভেস। এই ইয়াভেস বলতে কি বোঝায় জানা আছে? দেখো, বিল্ডিং এর অনেক সময় কিছু অংশ ছাদের বাড়তি তৈরি করা হয়, হ্যাঁ, বৃষ্টির পানি বা এই জাতীয় জিনিসগুলোকে বা রোদ ঠেকানোর জন্য। এখানে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবেন। এয়ারভেস, হ্যাঁ, আইডিয়া নেটওয়ার্ক। আচ্ছা দেখো, এই যে দেখা যাচ্ছে তো নাকি? আমরা যদি এই বিল্ডিংটাতেই দেখি, এইখানে দেখো দেখা যাচ্ছে এয়ারবেস বলতে আমরা কি বলতে যাচ্ছি, এই যে ছাদের যতটুকু অংশ কি করা হয় ঘর থেকে একটু বাহিরে ঝুলিয়ে দেওয়া হয় বা বাড়তি তৈরি করা হয়, এটা হচ্ছে এয়ারবেস। হ্যাঁ, তাহলে এখানে কি পানি হয়তো দেখা যাচ্ছে দেওয়ালে যাতে না পড়ে সরাসরি, সেটার জন্য। তো এখানে যদি আমরা দেখি, এই যে ছাদ থেকে একটু বাড়তি অংশ করা হয়েছে এটুকু। হ্যাঁ, তো এখানে মহিলাটা ভাবছে যে বিড়ালটা হয়তো আগে ছিল টেবিলের নিচে, সেখান থেকে হয়তো ওই এয়ারভেসের নিচে চলে আসছে। এই যে she could go along under the airways as she stood in the doorway an umbrella opened behind her। আর মহিলাটা কি, যেহেতু দরজার সামনে দাঁড়িয়ে ছিল, বৃষ্টিতে ভিজে যাবে বলে সে যেহেতু বাইরে যেতে পারছে না, হঠাৎ করে দেখলো কি কেউ একজন একটা ছাতা নিয়ে এসে তার পিছন দিয়ে তার মাথার উপরে ধরলো আর কি। এটা কে ছিল? ইট ওয়াজ দ্য মেইড। এটা হচ্ছে সেই মহিলা হু লুকড আফটার দেয়ার রুম। মানে প্রত্যেকটা হোটেলেই তো কিছু ওয়ার্ড বয় থাকে, তাই না? বা মহিলা থাকে যারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা কোনো দরকার টরকার থাকলে মোটামুটি হেল্প টেল্প করে। তাদের রুমের যে মেইডটা, সে একটা আমব্রেলা নিয়ে এসে তার মাথার উপরে ধরছে। তাই বলছে ইউ মাস্ট নট গেট ওয়েট, বলছে আপনি যেন ভিজে যায়েন না। শি স্মাইল্ড স্পিকিং ইটালিয়ান, মানে ইতালিয়ান ভাষাতেই কথা বলে বলল ইউ মাস্ট নট গেট ওয়েট, অফ কোর্স দ্য হোটেল কিপার হ্যাড সেন্ট হার। তখন মহিলাটা ভাবছে হয়তো কোনো হোটেল কিপার হয়তো তার জন্য, মানে হোটেল কিপার হয়তো তার জন্য কি করেছে, এই মহিলাটাকে পাঠিয়েছে ছাতা নিয়ে। তার মানে হোটেল কিপারটা খুব আন্তরিক, এইটাকে বোঝানোর জন্যই বলা হলো এখানে, ঠিক আছে? হ্যাঁ, তো দেখো এরপর কি হচ্ছে, উইথ দ্য মেইড হোল্ডিং দ্য আমব্রেলা ওভার হার। তাহলে ওই মেইডটা যেহেতু কি করলো, একটা ছাতা ধরে থাকলো, মানে ওই মহিলাটা তার মাথার উপর ছাতা ধরে আছে, আর সে কি করছে, শি ওয়াকড অ্যালং দ্য গ্রাভেল পাথ আনটিল শি ওয়াজ আন্ডার দেয়ার উইন্ডো। মানে সে দ্বিতীয় তলায় তার যে জানালা ছিল, ঠিক সেই জানালা বরাবর এসে দাঁড়ালো। মানে বিড়ালটা তো ওই সোজাই ছিল, তাই না? তার জন্য সে কি করলো, বিড়ালটা কোথায় আছে সেটা খেয়াল করার জন্য তার সে জানালা ছিল, সেই জানালার নিচে এসে দাঁড়ালো। দ্য টেবিল ওয়াজ দেয়ার, টেবিলটা ওখানে আছে। ওয়াশড ব্রাইট গ্রিন ইন দ্য রেইন, বৃষ্টিতে ভিজে অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে, গ্রিন কালারটা দেখা যাচ্ছে। বাট দ্য ক্যাট ওয়াজ গান, কিন্তু যে বিড়ালটার জন্য সে আসলো, বিড়ালটা তো সেখানে নেই। শি ওয়াজ সাডেনলি ডিসঅ্যাপয়েন্টেড, বিড়ালটা না পেয়ে সে খুব হতাশ হয়ে গেল। দ্য মেইড লুকড আপ অ্যাট হার, আর যে মেইডটা তার ছাতা ধরেছিল, তার হতাশা বোধ দেখে এই মেইডটা তার মুখের দিকে তাকালো। হ্যাঁ, যে কি হয়েছে। এখানে একটা ল্যাটিন শব্দ রয়েছে, ল্যাটিন শব্দের মানেটাকে আমরা একটু দেখে আসি। হ্যাভ ইউ লস্ট সামথিং ম্যাডাম? ওকে, সরি, একটু তো যাই হোক, আমি একটু কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে বলা হচ্ছে কি হ্যাভ ইউ লস্ট সামথিং, মানে সে যেহেতু ওই জানালার নিচে গিয়ে বিড়ালটাকে না পেয়ে হতাশা বোধ করছে, তখন ওই মহিলাটা যে ছাতা ধরেছিল সে জিজ্ঞাসা করছে আপনার কি কিছু হারিয়েছে? দেয়ার ওয়াজ আ ক্যাট, এখানে তো একটা বিড়াল ছিল। সেড দ্য আমেরিকান গার্ল, দেখো এখানে শব্দ কিন্তু গার্ল ইউজ করা হয়েছে। আ ক্যাট বলছে বিড়াল।
হ্যাঁ, সি ইল গ্যাটো, এটা আবার কি বলছে, যেখানেই তো ছিল। হ্যাঁ, তার বলা হচ্ছে কি, আ ক্যাট, দ্য মেড লাফড, আ ক্যাট ইন দ্য রেইন, এই বৃষ্টির মধ্যে আপনি বিড়াল খুঁজছেন। হ্যাঁ, মানে এটা শুনে সে একটু হাসি দিল আর কি। ইয়েস, শি সেইড, আন্ডার দ্য টেবিল, এই টেবিলের নিচেই তো ছিল। দেন ও, আই ওয়ান্টেড সো মাচ, আই ওয়ান্টেড আ কিটি, আমি, আমার খুব দরকার বিড়ালটা, হ্যাঁ, ছোট্ট একটা বিড়াল আমার দরকার, আমি এটা খুব চাচ্ছি। When she talked English, the maid face tightened. তাহলে এভাবে যখন সে ইংরেজিতে বলা শুরু করলো, মেয়েটা যেহেতু ইংরেজি বোঝে না, সে মোটামুটি একটু ফেসটা মানে কেমন একটু ভেঙচি দিল আর কি। হ্যাঁ, তখন সে বললো, কামস সাইনোরা, শি সেইড, বলছে ম্যাডাম আপনি ভিতরে আসেন, উই মাস্ট গেট ব্যাক ইনসাইড, চলুন ভিতরে যাই, ইউ উইল বি ওয়েট, তা না হলে ভিজে যাবেন। আই সাপোজ সো, সেইড দ্য আমেরিকান গার্ল, বলে হ্যাঁ ঠিক আছে, ভিতরে তো যেতেই হবে। কিন্তু তার দুঃখ যে বিড়ালটাকে সে পেল না। তারপরে যাও কি হলো, গ্রাভেল পাথ বলতে কি বোঝানো হচ্ছে? গ্রাভেল পাথ বলো দেখি, একটু বারবার যেহেতু কথাটা আসছে আমি একটু দেখে স্যার নিই। মোজাইক করা রাস্তা স্যার, হ্যাঁ, পার্কের মধ্যে পার্ক মোজাইক গুলো করা থাকে তাই রাস্তা না? এরকম হ্যাঁ কিছু। হ্যাঁ, এই যে দেখো, স্যার, এই হচ্ছে পার্কে, এইখানে গ্রিন দেখো একটা টেবিল রয়েছে এখানে। হ্যাঁ, এই যে পার্ক, এই রাস্তা দিয়ে যা হোক তারা হেঁটে আসলো। হ্যাঁ, এই যে যদি আমরা এখানে আরেকবার একটু তাকাই, এইখানে দেখো, হুম, জিনিসটা দেখাচ্ছে এখানে হয়তো এটা পাথ, রাস্তা, পাম ট্রি আছে। হুম, আচ্ছা, তার বলেছে দে ওয়েন্ট ব্যাক অ্যালং দ্য গ্রাভেল পাথ অ্যান্ড পাস দ্য ডোর, তারপরে ভিতরে ঢুকে গেল যা হোক। হুম, পাস দ্য ডোর, দ্য মেড স্টেড আউটসাইড টু ক্লোজ দ্য আমব্রেলা। তাহলে মহিলাটা কি করলো, আমেরিকান গার্লটা অলরেডি ঢুকে গেছে রুমের ভিতর, মানে বিল্ডিং এর ভিতরে, আর মেডটা ছাতা বন্ধ করার জন্য সে বাইরে রয়েছে। As the American girl passed the office, ওদিকে যখন আবার পুনরায় যখন সে অফিসের পাশ দিয়ে যাচ্ছে, the pardonee bowed from his desk, পার্ডনি বলা হচ্ছে, হ্যাঁ, ওই যে অফিস যিনি দেখাশোনা করছেন, আবার তিনি তার ডেস্ক থেকে আবার মাথা ঝাঁকালো, হ্যাঁ, মাথা নত করে আবার সম্মান জানালো। Something felt very small and tight inside the girl. এই সম্মানটা দেখে, সম্মানটা পেয়ে এই আমেরিকান গার্লের ভিতরে এক ধরনের ভেরি স্মল অ্যান্ড টাইট কিছু একটা ফিল হচ্ছে, কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। দ্য পার্ডনি মেড হার ফিল ভেরি স্মল, মানে অনেক সময় কোনো একজন ব্যক্তি যে খুব বড় পর্যায়ের নয়, হ্যাঁ, তাকে যদি কেউ সম্মান জানায় মাথা নত করে, তখন একটু লজ্জা লজ্জা লাগেই। হ্যাঁ, তাই বলছে নিজেকে কেমন যেন একটু ছোট ছোট লাগছে আর কি। হ্যাঁ, দেখো, দ্য পার্ডনি মেড হার ফিল ভেরি স্মল অ্যান্ড এট দ্য সেম টাইম রিয়েলি ইম্পর্টেন্ট। যেহেতু একজন সম্মান দেখাচ্ছে, তাতে কিছুটা ছোট ছোট লাগলেও মনে মনে কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ, যে আমাকে তাহলে সম্মান করছে আর কি। হ্যাঁ, তার জন্য সে বলছে কি, শি হ্যাড আ মোমেন্টারি ফিলিং অফ বিং অফ সুপ্রিম ইম্পর্টেন্স, মানে নিজের কাছে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে না তাহলে আমাকেও মানুষ সম্মান করে আর কি। হ্যাঁ, এই জন্য তার এই খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক, শি ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স, শি ওপেন্ড দ্য ডোর অফ দ্য রুম, জর্জ ওয়াজ অন দ্য বেড রিডিং। দেখো, তার স্বামীর নাম পেলাম আমরা কিন্তু শেষ পর্যন্ত, নামটা কি? হুম, দেখো তো এই জায়গায় একটু পড়ে নাও, কি বলছে নামটা? জর্জ। জর্জ, GORG, ওয়াজ অন দা বেড রিডিং, সে ওই বেডেই রয়েছে, সে ওই পড়তেই আছে, তো পড়তেই আছে। হ্যাঁ, এই যে দেখো, তাহলে আমেরিকান ওয়াইফের নাম কি আমরা পেয়েছি এখানে এখনো? না স্যার, না স্যার। আচ্ছা, এখানে আমরা কয়টা ক্যারেক্টার পেয়েছি বলেন দেখি, মোটামুটি কয়জন ক্যারেক্টার আমরা পেলাম এখানে? 4 জন স্যার। 4 জন। আচ্ছা, তো বলো দেখি, স্যার 5টা ক্যারেক্টার স্যার। 4 জন কে আর 5টা পেয়েছি, 5টা কে? আচ্ছা, মিম বলো 4 জন কে আগে, তুমি বলো। স্যার আমেরিকান দুইটা লোক, মানে ওই হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ হ্যাঁ, আর হোটেল ওয়েটার, আচ্ছা, আর আরেকটা যে ছাতা হ্যাঁ, ধরছে, হোটেল মেড নাকি, দা এই মেড? 4 জনই তো স্যার। মেট ও আর কি, মেট, হোটেল মেট আর কি। হ্যাঁ হ্যাঁ, আর কেউ আছে? মেইনলি ক্যারেক্টার। স্যার আরেকটা লোক তো স্যার বিড়াল। আপনার ওই যে রেনকোট পরে স্যার আসতেছিল স্যার, ওই একটা ক্যারেক্টার তো আছে স্যার। হ্যাঁ, ওটা আসলে, হ্যাঁ, ওটাকে আমরা মেইন ক্যারেক্টারের মধ্যে নিচ্ছি না, কিন্তু ব্যক্তি হিসেবে আমরা 5 জন পাচ্ছি, কিন্তু এই গল্পের চরিত্রের মধ্যে আমরা 4 জনকে পাচ্ছি। ঠিক আছে তো?
মানে মোটামুটি অ্যাক্ট করছে আর কি, এর ভিতরে সরাসরি জি রিলেটেড। স্যার। হ্যাঁ, এটাকে এখানে আমরা পেয়েছি মোট 4 জন ব্যক্তিকে। কিন্তু মানুষ পেয়েছি আমরা 5টা, সেটা ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে রুমে এসে দেখছে তার স্বামী জর্জ এখনো ও বই পড়ছে। হ্যাঁ, ডিড ইউ গেট দ্য ক্যাচ, হি আস্কড, পুটিং দ্য বুক ডাউন। তাহলে বইটা রেখে দিয়ে বললো কি, বিড়াল পাইছো? তারপর ইট ওয়াজ গন, না চলে গেছে। ওয়ান্ডার ওয়্যার ইট ওয়েন্ট টু, he said, resting his eyes from reading. Resting his eyes from reading মানে মোটামুটি বই থেকে চোখটা সরিয়ে নিয়ে বলছে, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, ওয়ান্ডার ওয়্যার ইট ওয়েন্ট টু, কোথায় গেল বিড়ালটা? she just sat down on the bed, যাই হোক সে বেডে বসে পড়লো। হ্যাঁ, I wanted it so much, আমি গভীরভাবে চাচ্ছি বিড়ালটাকে। হ্যাঁ, I don't know why I wanted it so much, কিন্তু আমি জানি না কেন যে বিড়ালটাকে আমি চাচ্ছি। I wanted that poor kitty, এই হতভাগা বিড়ালটাকে আমি চাই। It isn't any fun to be a poor kitty out in the rain, বৃষ্টির মধ্যে এইরকম একটা ছোট বিড়ালের বাচ্চা হওয়াটা কিন্তু খুব একটা মজার বিষয় নয়। বেচারা কষ্ট পাচ্ছে বিড়ালটা, আমি পারলাম না, তাকে ফিরে আনতে পারলে খুব ভালো লাগতো। জর্জ ওয়াজ রিডিং এগেইন, জর্জ তার পড়াতে ব্যস্ত। তা যাই হোক, ও যদি পড়াতে ব্যস্ত, এ কি বলছে দেখি। she went over and sat in front of the mirror of the dressing table, তাহলে ড্রেসিং টেবিল রয়েছে, তার সামনে যে মিরর রয়েছে সেই মিররের সামনে গিয়ে সে বসে পড়লো। looking at herself with the hand glass, তো হ্যান্ড গ্লাস মানে কি, হাতে ধরা আয়না, হাতে ধরা যে আয়না আছে সেটা দিয়ে সে নিজেকে একটু দেখছে। she studied her profile, সে তার চেহারাটা একটু দেখে নিল। first one side and then the other, একবার এই সাইড দেখছে তো আরেকবার ওই সাইড দেখছে। then she studied the back of her head and her neck, তারপরে সে তার মাথা এবং তার ঘাড়টাকে একবার দেখে নিল আর কি। don't you think it would be a good idea if I let my hair grow out, দেখো বলছে যদি আমার চুলটাকে আমি একটু বড় হতে দিই, তোমার কি মনে হয় এটা কি খুব ভালো হবে? she asked, looking at her profile again, তার চেহারার দিকে তাকিয়ে সে তার স্বামীকে বলছে, আমার চুলটা তো ছোট ছোট, আমি যদি চুলটাকে একটু বড় করি কেমন হবে বলো তো? জর্জ looked up and saw the back of her neck, তার ঘাড়টা দেখতে পেল। হ্যাঁ, নেক clipped close like a boy's, তার চুল কাটা কেমন, আমেরিকান গার্লের চুলটা কেমন কাটা বলেন? clipped close like a boy's, ছেলেদের মতো করে চুল কাটা। হ্যাঁ, I like it the way it is, বলছে কেন, কি সমস্যা তোমার, তোমার মাথার চুল যেমন আছে এটা তো ভালো লাগছে। এবার সে বলছে, হ্যাঁ, I get so tired of it, হ্যাঁ, এটা দেখতে দেখতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, I get so tired of looking like a boy, আমাকে দেখতে তো একদম ছেলের মতো লাগে, হ্যাঁ, একটা বালকের মতো লাগে, এটা দেখতে দেখতে পুরো আমি হতাশ, ফেড আপ হয়ে গেছি, আমার এটা ভালো লাগছে না। জর্জ শিফটেড হিজ পজিশন ইন দ্য বেড, জর্জ যা হোক তার বেডে যেহেতু শুয়েছিল সে তার পজিশনটা চেঞ্জ করে নিল। হি হ্যাডন্ট লুকড অ্যাওয়ে ফ্রম হার সিন্স শি স্টার্টেড টু স্পিক, তাহলে হি হ্যাডন্ট লুকড অ্যাওয়ে ফ্রম হার মানে কি, জর্জ এখনো তার দিকে তাকিয়ে আছে। হি লুকড প্রিটি ডার্ন নাইস, হ্যাঁ, তোমায় কিন্তু হেভি হেভি সুন্দর লাগছে, হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তোমাকে তো এই চেহারাইতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, সে laid the mirror down on the dresser, হ্যাঁ, ড্রেসিং টেবিলের উপরে সে মিররটা রাখলো, and went over to the window, আবার জানালার কাছে গেল, and looked out, এবং বাইরের দিকে তাকিয়ে রইল। It was getting dark, সন্ধ্যা হয়ে আসছে। I want to pull my hair back tight, smooth, and make a big knot at the back that I can feel, বলো তো এটা কি বলতে যাচ্ছে? এই সেন্টেন্সটা দেখি কি বলা হচ্ছে, একটু পড়ে নাও দেখি কে বলতে। চুল ফেরত চাচ্ছে, চুল ফেরত চাচ্ছে। চুল ফেরত চাচ্ছে, কে বলতে পারবে? দেখো এখানে বলা হচ্ছে I want to pull my hair back tight and smooth and make a big knot at the back that I can feel, বলছে আমার এত বড় বড় চুল হবে যে চুলগুলোকে আমি শক্ত করে ধরবো, ধরে একটা বড় খোপা বানাবো। দেখো মেক আ বিগ নট মানে কি, একটা বড় খোপা তৈরি করা, মানে সে বলতে আছে দেখো না অন্য মেয়েরা কেমন করে, তাদের কত বড় বড় চুল হয়, আমি চাই আমার অনেক বড় বড় চুল হবে, ঠিক আছে, তো সেই চুলগুলো আমি ধরবো, ধরে বড় একটা খোপা বানাবো যেটা আমি ফিল করবো মাঝে মাঝে হাত দিয়ে, নাকি? তার মানে কি, তার চুল যেহেতু ছোট সে ফিল করছে যে লাইক দ্য আদার উইমেন
আই ওয়ান্ট লং হেয়ারস, যেমনটা আমরা পেলাম হচ্ছে কার, টেলার, তাই না? লম্বা চুল কত সুন্দর লাগে, তা সেটা সে ফিল করছে যে আমার আসলে একটা ফেমিনিশ যে ফিলিং, যে ফেমিনিন যে আইডিয়া, হ্যাঁ, ফেমিনাইন যে আইডিয়া, তার যে ফিলিং সেটা কিন্তু তার ভিতরে কাজ করছে। কিন্তু এদিকে তার স্বামী চাচ্ছে যে তার বউ এরকম হোক, হ্যাঁ, সে থাকবে, তার মধ্যে যে ফেমিনাইন যে ফিলিংটা রয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এটাকে বাদ দিয়ে সে চাচ্ছে তার ওয়াইফ একজন পুরুষের মতো শক্তিশালী হবে, দেখতে একদম স্মার্ট লাগবে, এরকম একটা আইডিয়া সে করছে। হুম। তো যাই হোক, তাহলে সে চাচ্ছে কি তার লম্বা চুল হবে, সেটা দিয়ে সে সুন্দর করে খোপা তৈরি করে মাঝে মাঝে হাত দিয়ে ফিল করবে। আর কি চাচ্ছে? আই ওয়ান্ট টু হ্যাভ আ কিটি, আর আমি চাই ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ, টু সিট অন মাই ল্যাপ, যে বিড়ালের বাচ্চাটা আমার কোলে বসবে, এন্ড পার হোয়েন আই স্ট্রোক হার। দেখো তো এই PURR এটা দিয়ে কি বোঝায়? কখনো বিড়াল কি কোলে নিয়েছো কেউ? স্যার পালক। জি স্যার। হ্যাঁ, স্যার এটা হচ্ছে লাগে যে বিড়ালের এই যে গলার গড়গড় শব্দ। না ওটা না, শুধু গলার গড়গড় শব্দই নয়, যখন বিড়ালকে তুমি আদর করবা দেখবা যে তার লোমগুলো কেমন যেন মানে ফুলে উঠছে, হ্যাঁ, আর গড়গড় সাউন্ড তো হচ্ছেই, গড়গড় সাউন্ড তো একটা হয়ই, কিন্তু তার সাথে বিড়ালটা আদরে, হ্যাঁ, যখন একটু ধরে দেখবে, এবার একটু হাত বোলালে পারে তার গাটা কেমন যেন সে ফুলিয়ে তুলতে চেষ্টা করে, হ্যাঁ, নরম তুলতুলে শরীর, এরকম একটা ভাব আর কি কাজ করে। হোয়াই ডাজ, আমরা যদি একটু ভিডিওটা দেখি, হ্যাঁ, হুম, হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখানে কি আসছে? আমার বইয়ে ওয়ার্ড নোটে দেওয়া আছে লো কন্টিনিউয়াস সাউন্ড অফ এ ক্যাট। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে মানে পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছে যে সাউন্ডের সাথে সাথে তার ভিতরে যে একটা আহ, কি বলবো, এটা না দেখালে আসলে বোঝাচ্ছে না, ভিডিওটা দেখতে পেলে ভালো হতো, তো আপাতত সাউন্ডই ধরে রাখো। হুম। তো যাই হোক, এরপর আসছে কি যে পার হোয়েন আই স্ট্রোক হার, তাহলে যখন আমি তার গায়ে আদর করব, হ্যাঁ, একটু আঘাত করব, হ্যাঁ, সে হয়তো এরকম গড় গড় সাউন্ড করবে, খুব ভালো লাগবে। ইয়া, তা অবশ্য ভালো, জর্জ সেইড ফ্রম দ্য বেড, অ্যান্ড আই ওয়ান্ট টু ইট অ্যাট আ টেবিল, হ্যাঁ, আমাদের একটা টেবিল থাকবে, উইথ মাই ওন সিলভার, হ্যাঁ, আমাদের যে সিলভারি প্লেট, গ্লাস, টেবিল, চামচ থাকবে। আই ওয়ান্ট ক্যান্ডেলস, আমি ক্যান্ডেল লাইট চাই, ডিনার এরকম চাই না মানুষ এখন। আই ওয়ান্ট ইট টু বি স্প্রিং, আমি চাচ্ছি যে বসন্তকাল হবে। আই ওয়ান্ট টু ব্রাশ মাই হেয়ার আউট ইন ফ্রন্ট অফ মিরর, হ্যাঁ, আয়নার সামনে গিয়ে আমি আমার চুলগুলোকে আঁচড়াবো। আই ওয়ান্ট আ কিটি অ্যান্ড আই ওয়ান্ট সাম নিউ ক্লথস, মানে অনেক কিছু তার দাবি। দেখো, আমি এটা চাই, সেটা চাই, ওগুলো চাই, এগুলো চাই, তার মানে কি তার এগুলো আছে না নাই? কি বলা হচ্ছে এখান থেকে? যে আমার এগুলো নাই নাকি, এই জন্য আমার এই জিনিসগুলো চাই। ও শাট আপ, গেট সামথিং টু রিড, হ্যাঁ, জর্জ এবার রেগে গেছে, এই বেশি কথা বলো না তো, চুপ থাকো, হ্যাঁ, আমি একটু পড়ার চেষ্টা করছি। গেট সামথিং টু রিড, হি ওয়াজ রিডিং এগেইন, আবার পড়ছে। হিজ ওয়াইফ ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, আবার সে কি করলো, একা একই বেচারা জানালার দিকে বাইরে তাকিয়ে থাকলো। ইট ওয়াজ কোয়াইট ডার্ক নাও, স্টিল রেইনিং ইন দ্য পাম ট্রিজ, এখনো বৃষ্টি হচ্ছে, পাম ট্রির মধ্যে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে। এনিওয়ে আই ওয়ান্ট আ ক্যাট, যাই হোক না কেন আমি একটা বিড়াল চাই। শি সেইড, আই ওয়ান্ট আ ক্যাট, আই ওয়ান্ট আ ক্যাট নাও, হ্যাঁ, ইফ আই ক্যানট হ্যাভ লং হেয়ার এনি ফান, আমি যদি অন্তত লম্বা চুল আমার না থাকুক, আমি আনন্দ চাচ্ছি, মজা চাচ্ছি, সেগুলো যদি তুমি আমাকে না দিতে পারো, আই ক্যান হ্যাভ আ ক্যাট, ক্যাটটা তো আমি একটা বিড়াল তো আমি থাকতে পারি না, আমি একটা বিড়াল তো পেতে পারি। জর্জ ওয়াজ নট লিসেনিং, জর্জ তার কথায় মনোযোগ দিচ্ছে না। হি ওয়াজ রিডিং হিজ বুক, সে তার বই পড়ে যাচ্ছে। হিজ ওয়াইফ লুকড আউট অফ দ্য উইন্ডো হোয়ার দ্য লাইট হ্যাড কাম অন ইন দ্য স্কোয়ার, হ্যাঁ, যেখানে সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালানো হয়েছে, সেখানে সে লাইটের দিকে তাকিয়ে আছে। সামওয়ান নকড অ্যাট দ্য ডোর, কেউ একজন দরজায় ঠোকা দিল, হ্যাঁ। অ্যাভান্তি, অ্যাভান্তি মানে কামিন সম্ভবত, দেখি এখানে কি এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা যাও, এর ফুটনোট দেয়নি। জর্জ সেইড হি লুকড আপ ফ্রম হিজ বুক, মানে বইয়ের দিক থেকে একটু মুখটা তুলে নিয়ে সে বলল কামিন, ভিতরে।
ইন দ্য ডোরওয়ে স্টুড দ্য মেড। মেডটা সেই মেড, হ্যাঁ, যে দরজা এখন দাঁড়িয়ে আছে। শি হেল্ড আ বিগ টর্টয়েস শেল ক্যাট। টর্টয়েস শেল ক্যাট বলা হচ্ছে কেন? কারণ টর্টয়েসের শেলের উপরে যে কালার থাকে ঠিক দেখতে ওই রকম বিড়াল একটা, হ্যাঁ, টর্টয়েস শেল। দেখি টর্টয়েস শেল ক্যাট একবার চলে আসছে। এই যে এই রঙের একটা বিড়াল কোলে করে নিয়ে আসছে। She held a big tortoiseshell cat pressed tight against her, মানে খুব জাপটে ধরে আছে বুকের সাথে, and swung down against her body. Swung down মানে কি? একটু মানে দোলানো, আদর করা। Excuse me, she said. The party asked me to bring this for the Sinora. তো বলছে ম্যাডামের জন্য। ওই পার্ডনি বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? এখানে পার্ডনি বলতে কাকে বোঝানো হচ্ছে? ওই হচ্ছে মালিক বা ওয়েটার নাকি? হ্যাঁ, তিনি। দ্য পার্টনার আস্কড মি টু ব্রিং দিস, এটাকে নিয়ে আসতে বলেছে ফর দ্য সাইনরা, মানে ম্যাডামের জন্য। তার ম্যাডামের জন্য এটা নিয়ে আসতে বলেছে। তাহলে এই হচ্ছে গল্পটা এখানে শেষ মনে হয়। শর্ট স্টোরি শেষ হইল না, শেষ নাকি এরকম একটা বিষয়। তাহলে এই যে গল্পটা আমরা পড়লাম এখানে, খুবই সিম্পল একটা গল্প, কিন্তু এই গল্পের মধ্য দিয়ে মানুষের আচরণ বর্তমান সমাজের, বিশেষ করে আমেরিকান সোসাইটিতে, আধুনিক সমাজে হাজব্যান্ড ওয়াইফ বা অন্যান্য রিলেশনশিপ গুলো কেমন সেটাকে বোঝাতে আসলে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কি ভালো রিলেশন আছে, তারা কি একজন আরেকজনের প্রতি আন্তরিক কিনা? না স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো উইমেনটা আসলে লনলি ফিল করছে। দো শি ইজ নাও উইথ হার হাজব্যান্ড, বাট হার হাজব্যান্ড ইজ নট পেইং এনি হিট টু হার, সো শি ইজ ফিলিং লনলি। সো শি নিডস সামথিং উইথ হুইচ শি অ্যাকচুয়ালি উইল বি এবল টু স্পেন্ড হার টাইম, তাই না? তার সময় ব্যয় করতে পারে। তার হাজব্যান্ড ব্যস্ত, তাই বলছে আমার একটা বিড়াল চাই, হ্যাঁ, তার লম্বা চুল চাই। মানে এখানে এই কথাগুলো দিয়ে বোঝাতে যাচ্ছে কি, একজন উইমেন অ্যাকচুয়ালি হোয়াট আ উইমেন ওয়ান্টস, কি আসলে একজন মহিলা চাই। বিয়ে হলে নিশ্চয়ই একটা সন্তান চাই, তাই না? আর এই কিটি কিন্তু সিম্বলাইজ করছে, অ্যাকচুয়ালি দ্য কিটি অর দ্য ক্যাট ইজ সিম্বলাইজিং আ চাইল্ড দ্যাট দ্য উইমেন ইজ অ্যাকচুয়ালি ফিলিং টু গেট উইথ হার ফেমিনাইন উইশেস। তার যে নারী সুলভ যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলোকে সে পূরণ করতে চাচ্ছে। বাট ইন আমেরিকান সোসাইটি অল পিপল ওয়ান্ট টু ডু হোয়াট আদার্স ডু অ্যাকচুয়ালি, অন্যরা কি করে, হাউ দে লুক, তারা কিভাবে চাচ্ছে, সেরকম ভাবে এখানে কিন্তু হাজবেন্ডটা চাচ্ছে কি তার ওয়াইফ তার নিজের মতো করে চলুক। দ্য ওয়াইফ ইজ নট ফ্রি টু চুজ হার লাইফ, হার উইশেস, হার লাইকিংস অর ডিসলাইকিংস, তাই না? তার কি পছন্দ কি অপছন্দ সেটা যেন পুরোটা ডিপেন্ড করছে তার স্বামীর উপরে। তো এরকম একটা সেন্স কিন্তু এই গল্পে দেওয়া হয়েছে। তো গল্পটা যখন তোমরা এখন একটু প্রশ্নের আদলে যাবা, তখন কোন কোন বিষয়গুলো তোমার গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দেখো, এক ধরনের যে সেন্স রয়েছে, এটা কি খুব মানে গল্পটা পড়ে কি আমাদের কাছে খুব আনন্দদায়ক মনে হয়েছে, নাকি এক ধরনের নিরস একটা মনোভাব বিরাজ করছে? কেমন লাগছে বলো তো গল্পটা? কি বলছেন নিরস্ব? নিরস্ব। হ্যাঁ, মনে হচ্ছে একটা কেমন যেন, স্যার কোনো রসকস নাই স্যার। হ্যাঁ, মানে বৃষ্টি, বিড়াল, ঢেউ, গ্রে কালার, হ্যাঁ, তারপর হচ্ছে এই সবকিছু মিলে, তারপর হচ্ছে দেখো যে ওখানে যে মানুষগুলো আছে, মানুষগুলোর মধ্যে ইন্টারাকশন, দুইজন ব্যক্তি রয়েছে একই রুমে কিন্তু তাদের ভিতরে আন্তরিকতা নাই, সবকিছু মিলে এক ধরনের কেমন যেন আনহ্যাপি বা ডিলাইটফুল লেস যে একটা সিচুয়েশন, এরকম একটা জিনিস কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে, যে দেখাচ্ছে যে মানুষের জীবনটা এখন এরকমটা হয়ে গেছে। হ্যাঁ, দ্য পিপল অর দ্য হিউম্যান লাইফ ইজ বিং ভেরি টাইট শিডিউলড, হ্যাঁ, টাইট রুটেড, they are not free because they are in rat race. rat race মানে কি, বিশাল প্রতিযোগিতার মধ্যে সবাই, হ্যাঁ, সবাই যার যার মতো করে ব্যস্ত, সবাই নিজেকে স্মার্ট এন্ড মডার্ন লুকিং এ দেখতে চায়,
হ্যাঁ, এই জন্য মানে এই বিষয়গুলো তাদের সমাজে যে মানুষের মধ্যে একটা রিলেশন যে ব্রেকেজ, হ্যাঁ, ব্রেকডাউন অথবা ডিফারেন্স, এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য কিন্তু রাইটার এই কথাগুলো এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে সবচেয়ে মেইন যে ফোকাসটা পড়েছে একটা বিড়ালের উপরে। বিড়ালটা আসলে সিম্বলাইজ করছে কি, সেটা একটা বিষয় প্রশ্নগুলো আসবে। আশা করি তোমরা যখন প্রশ্নগুলো পড়বে বুঝতে পারবে। হ্যাঁ, এই হলো দুটা গল্প, মোট আমরা তিনটা গল্প কিন্তু অলরেডি পড়ে ফেললাম। এখন তোমাদের কাজ হচ্ছে এই দুটা গল্প পড়লাম, এই দুটা গল্পর সামারি সহ বিষয়গুলোকে মনোযোগের সহিত পড়ে নেওয়া। তো আমি এখন একবার দিয়ে দিচ্ছি। আমরা, এটা হচ্ছে আজকে কয় তারিখ? 2 তারিখ। হুম, 2 তারিখ স্যার। একদিন মাঝখানে আমি সময় দিলাম তোমাদের। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিবে। প্রথমে তো গিফট অফ দ্য মেজাই পড়বে, এটাকে শেষ করার পরে যদি সময় পাও এরপর হচ্ছে ক্যাট ইন দ্য রেইন। এটা আমি কিছু দিচ্ছি, পড়ে নিবে। নম্বর হচ্ছে সামারি তো অবশ্যই পড়বা। সেখানে হচ্ছে কোশ্চেন গুলো দেখে নিতে হবে। এখানে হচ্ছে কোশ্চেন, ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেন পড়বা হচ্ছে 02, 2 নম্বর। এখানে হচ্ছে আইসোলেশন, তাই তো, আমেরিকান সোসাইটি, এটা একটা দেখে নিবা। আর হচ্ছে 4 নম্বর সিম্বলিজমের ব্যবহার, কোনটা দিয়ে রাইটার কি বোঝাতে চাচ্ছে, এইগুলো আগামী পর্যন্ত সুন্দর করে। স্যার ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা কি পড়া লাগবে? আপাতত এইগুলো পড়ে নাও, তারপর যদি মনে হয় যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস তোমরা পড়ে ফেলবা, পড়তে পারো। আপাতত এইগুলো একটু পড়ে নাও, ঠিক আছে? তো ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা পড়তে পারলে আরো ভালো হতো। ওটা যদি তোমরা মনে করো পড়বা তো পড়তে পারো, আগে এগুলো পড়ে নাও, ওগুলো একটু পরে আবার পড়ে ফেলবা, ঠিক আছে? আর যদি পড়তে পারো তো পড়ে নিতে পারো। আমি আপাতত দিচ্ছি না, কারণ এইগুলোতে আমি একটু ফোকাস দিচ্ছি আগে। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে এই যে আমরা মোট তিনটা গল্প পড়ে ফেলছি। একটা প্রথমটা কি ছিল, কি দ্য লাঞ্চেন, তারপর গিফট অফ দ্য মেজাই, আজকে শেষ করলাম ক্যাট ইন দ্য রেইন। আর গল্প আর একটা পড়বো আমরা পরবর্তীতে আবার। একটা রয়েছে, সেটা হলো গেমস এট টুইলাইট, না ওটা আগে নাই, তার পরে একটা কি আছে জানো? আচ্ছা, গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি। আচ্ছা, গেমস এট টুইলাইট নেক্সট আমরা পড়বো। হ্যাঁ, ওটা একটু নেক্সট ব্যাপারে, তাই এগুলো আগে তো পড়ো না, যদি কোনো সমস্যা থাকে এটা আলোচনা করার পরে। তো এই হচ্ছে আজকের পড়া। কারো কোনো সমস্যা থাকলে একটু শেয়ার করতে পারো। হ্যাঁ, আচ্ছা, রমজান সাহেব পড়া হচ্ছে তো? রমজান, জি স্যার হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তোমরা যারা জয়েন করেছো, তারপর এদিকে আমেনা আক্তার জি স্যার, পড়াশোনা হচ্ছে তো? বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্যার। ওকে, তো ঠিক আছে, তাহলে এগুলো পড়ে নিও। আবার 4 তারিখে 9টা 15-তে, ঠিক, হ্যাঁ, 9টা 15-তে আবার আমরা যুক্ত হব। ততদিন পর্যন্ত পড়ে নেবো। স্যার আপনি হচ্ছে প্রোজের কোন রাইটারের বইটা পড়ান? তো আসলে কোনো বই তো আপাতত পড়াচ্ছি না, আমি তো তোমাদের শুধু গল্পটা পড়াচ্ছি। এখানে আমার কাছে যে সুবোধচন্দ্র সিনহা বইটা আছে, এটা থেকে কলেজে বইটা পড়ানো হয়। এখন তোমার কাছে কি বই আছে? স্যার এটাই আছে। এটাই আছে, হ্যাঁ, আপাতত এটাই পড়ো। এখানে যে প্রশ্নগুলো আছে সেই অনুসারে আচ্ছা। দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো গুড নাইট, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার